হ্যালো ভালোবাসার মানুষজন, মহাজাল পরিবারে আপনাকে স্বাগতম। ম্যাজিক্যাল দুনিয়া সিজন 2 পর্ব 8। ড্রাকুলার হোটেলের নাম ট্রান্সিলভেনিয়া, তবে একটা দাবা খেলায় সে থরের সাথে হেরে যায়, যার জন্য তার হোটেলের নাম চেঞ্জ করে অ্যাসগর্ড রেখে দেয় থর। যাই হোক, ড্রাকুলা এই দুনিয়া ধ্বংসের অনেকটা আগেই বুঝতে পেরেছিল কিছু একটা খারাপ জিনিস হবে, তাই সে তার পুরো হোটেলকে লিম্বো ডাইমেনশনে নিয়ে আসে। তার হোটেলে এরকম ব্যবস্থা করা হয়েছে যার কারণে কোনোদিনও খাবারের অভাব হবে না, খাবার কোনোদিনও নষ্ট হবে না, আর খাবারের চারিদিক দিয়ে একটা সুরক্ষা ব্যারিয়ার রয়েছে, যেটার কারণে এই হোটেল পুরোপুরি পৃথিবীর আবহাওয়ার মতো ব্যারিয়ারের ভিতরে থাকে। আপনি যাবেন না? আমি লোকিকে জিজ্ঞেস করলাম। আমার এসবে কোনো আগ্রহ নেই, আমি তো শুধু স্থরকে মেরে অ্যাসগর্ডে বসার প্ল্যান করছি। তাহলে এতদিন চেষ্টা করেননি? অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ড্রাকুলার জন্য লোকির একটা প্ল্যানও কাজে দেয়নি। সবকিছু ড্রাকুলা আগেই বুঝতে পারতো লোকির মাইন্ড করে। ওয়াও, এই পৃথিবীর গেমগুলো অনেক কষ্টের। কত বছর যাবত আমি এটা খেললাম, তারপরও ভালো করে শিখতে পারলাম না। আমাকে বের করতে হবে কিভাবে আমি থরকে এই গেমগুলোতে হারিয়ে অ্যাসগর্ডের সিংহাসনে বসতে পারি। বুঝতে পারলাম সময়ের সাথে সব বদলাতে পারে, তবে লোকি কখনো বদলাবে না। যাই হোক, যে রাস্তা দিয়ে থর এবং ড্রাকুলা বের হলো, আমিও ঝাঁপ দিলাম। জানালার উপর থেকে যে এত নিচু হবে সেটা বুঝতে পারিনি আমি। ড্রাকুলা তো ডানা ছাড়াই উঠছে, আর থর মেয়নির হাতে নিচে দাঁড়িয়ে আছি। এই হোটেলের মাঝখানে একটা খোলা জায়গা আছে, নিচে লড়াই ট্রেনিং করার মতো জায়গা বানিয়ে রেখেছে। আমি যেখান থেকে ঝাঁপ দিয়েছি সেটা নিচ থেকে প্রায় 20 তলা বিল্ডিং এর সমান হবে। নিচে পড়লে শরীরের কয়টা হাড় ভাঙবে আমি সেটা হিসাব করতে করতেই পড়ছিলাম। ডানা থাকলে হয়তো একটু সুবিধা হতো আমার। আর একতলা নিচে ফ্লোর। তখনই ড্রাকুলা তার গ্রেভিটি কন্ট্রোল দিয়ে আমাকে হাওয়ার মধ্যে ভাসমান করে দিল। আমার আশেপাশে জিরো গ্রেভিটি হয়ে গেল। আমি একটু স্বস্তি ফিরে পেলাম, তবে বেঁচে গেছি এটা আশা করলে ড্রাকুলা আমার শরীরের গ্রেভিটি 10 গুণ বাড়িয়ে দিল। পুরো একটা রকেটের মতো আমি উপর থেকে নিচে পড়তে লাগলাম। সাধারণভাবে পড়লে হয়তো কিছু হতো না, কিন্তু গ্রেভিটি বেড়ে যাওয়ার জন্য নিচে পড়ার সাথে সাথে 20 মিটারের বেশি জায়গা গর্ত হয়ে যায়। আমার শরীরে মারাত্মক ক্ষত হয়। পুরো শরীরে কয়টা হাড় ভেঙেছে সেটা আমি বলতে পারবো না, তবে আমি নড়তে পারছি না। আমার হিলিং ক্ষমতা কিছুই করতে পারছে না, পুরো শরীর অবশ হয়ে গেছে। হঠাৎ ড্রাকুলা বলতে লাগলো, এটা আমার পৃথিবী ধ্বংস করার জন্য। মানুষ বলে জীবনে বেঁচে গেলে, না হলে যদি অন্য কোনো মনস্টার হতে তুমি, তাহলে আমি এখনই বেড়ে ফেলতাম তোমাকে। আমি কি করেছি? কিছু করনি বলেই তো। কিছু করলে আমার পৃথিবী আজকে জীবিত থাকতো। আমি আর কিছু বললাম না। আমার শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, যেটা ড্রাকুলা দেখে তার সহ্য করতে পারেনি। সোজা আমার কাছে এসে অনেকটা ব্লাড খেলো আমার। আমি মানুষ, তাই অনেকটা ব্লাড হারিয়েছি আমি। আর একটু হলেই আমার শরীর শক্ত হয়ে আমি মারা যাব। আমার এমন মনে হচ্ছিল আমাকে কেউ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। পুরো শরীর আমার জমে গেছে, অনেকটা জায়গা দিয়ে রক্ত চলমান বন্ধ হয়ে গেছে। তোমার মাঝে ভ্যাম্পায়ার ক্ষমতা আছে, তাই না? হ্যাঁ। আমি একটা জিনিস শিখবো, সেটা হলো গ্রেভিটি কন্ট্রোল। আর সেটার জন্য তোমার এরকম অবস্থাতেই থাকতে হবে। চিন্তা নাই, মারা যাওয়ার আগেই তোমাকে হিল করে দেব। ড্রাকুলা তার হাতটা সোজা আমার বুকের উপর ঢুকিয়ে দিল। বুকটা চিরে সোজা তার হাত আমার হৃৎপিণ্ডের উপরে রাখলো। প্রথমে হালকা কিছু চাপ দিল, তারপর সেটাকে খুলে বের করে নিল। আমার দম পুরোটা বন্ধ হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল। শরীর অবশ হয়ে যাওয়ার কারণে আমি কিছুই অনুভব করতে পারছি না, শুধু দেখছি। সাধারণ কেউ থাকলে হয়তো এতক্ষণে অজ্ঞান হয়ে যেত, কিন্তু আমি এত ভয়ানক দৃশ্য দেখছি। নিজের বুক থেকে নিজের হার্ট বের হওয়া দেখছি, কিন্তু তাতে আমার কোনো ফিল হচ্ছে না। আমার শরীর হালকা ঝাঁকে দিয়ে উঠলো। তখন ড্রাকুলা আমার হৃৎপিণ্ডকে হালকা চাপ দিয়ে সেটার ভিতরে রক্ত পান করলো। আমি বুঝতে পারছি না এত রক্ত হারানোর পরও আমি কিভাবে জীবিত আছি। আমার পুরো শরীর আস্তে আস্তে জ্বলতে শুরু করলো। পুরো 2 মিনিট পর ড্রাকুলার হাত ছিল আমার হৃৎপিণ্ড, কিন্তু এরপর আমার শ্বাস নেওয়া একদম কষ্ট হয়ে গেল। আমি স্বাভাবিক থাকতে পারছিলাম না আর। যেহেতু আমার হার্ট আমার শরীরে নেই, তাই নিশ্চিত আমি মারা যাব। তবে 2 মিনিট বেঁচে আছি, এটাই আমার কাছে অনেক। ড্রাকুলা এরপর আবার আমার হৃৎপিণ্ড জায়গা মতো রেখে দিল এবং একটা হাত আমার বুকে রাখলো এবং একটা স্পেল ব্যবহার করলো, যার কারণে আমার পুরো শরীর আবার আগের মতো হয়ে গেছে, একদম ঠিকঠাক হয়ে গেছে। থর একটু আগেও আমাদের কাছেই ছিল, কিন্তু আমার হার্ট বের করা দেখে নিজেই অজ্ঞান হয়ে পড়ে আছে। ড্রাকুলা বলতে লাগলো, আমি টাইম রিজার্ভ স্পেল ব্যবহার করেছি। এটার দ্বারা আমি যে কোনো ব্যক্তির শারীরিক অবস্থা 1 ঘন্টা পূর্বের মতো আবার করে দিতে পারি, যদিও এটার জন্য আমার অনেক ব্লাডের প্রয়োজন হয়। আর সেটা তোমার ব্লাড দিয়েই হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম আমি মারাই যাব। এত সহজে মরতে দেওয়া যাবে না তোমাকে। আমার রাগ এখনো কমেনি, আর সেটাকে তোমার ট্রেনিংয়ে কমাবে। আমি মাত্র আশা করেছিলাম যে এত ভয়ানক জিনিস মনে হয় একবারই হবে, কিন্তু না।
আমার মূলত ট্রেনিংই এটা। ড্রাকুলা আবার আমাকে গ্রেভিটি কন্ট্রোল দিয়ে ওপর থেকে নিচে ফেলে দিল, আবারও আমার রক্ত পান করলো এবং আবারও আমার হৃৎপিণ্ড বের করলো, আবার স্পেল দিয়ে আমাকে ঠিক করে দিল। এরকম কাজ সে করতেই লাগলো। একবার দুইবার করলে মানা যায়, কিন্তু এত ভয়ানক জিনিস যদি শতবার করে তাহলে কারো মাথা ঠিক থাকবে না। আমার মাথা পুরো ঘুরে গেল নিজের হার্ট বারবার ড্রাকুলার হাতে দেখে। যদিও সে সময় আমি কিছুই ফিল করিনি, তারপরও আমি অনেকটা পাগলের মতো হয়ে গেলাম। আজকের মতো ব্রেক এখানেই। আমার উপর আবার টাইম রিজার্ভ স্পেল ব্যবহার করে ড্রাকুলা বলল। আমি হাত পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়লাম ফ্লোরের উপরে। মাথায় এখনো আমার নিজের হার্টের ছবি ঘুরছে। আমি উঠে বমি করে দিলাম। মাথা ঘুরছে শুধু, সাথে সাথে আমি ফ্লোরে পড়ে গেলাম। এতক্ষণ অজ্ঞান হইনি, কিন্তু এখন অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে নিজেকে একটা গাছের নিচে পেলাম। উঠে বসলাম। পাশেই থর আর মেয়নির ট্রেনিং করছে। জায়গাটা অনেক আজব। কোনো কিছু ধ্বংস হলে আবার সেটা আগের মতো হয়ে যায়, হয়তো একটা ড্রাকুলার টাইম রিজার্ভ মতো। ড্রাকুলার ট্রেনিং আজব হলেও সেটা মর্মসে বলেছে। গ্র্যাভিটি কন্ট্রোল মূলত শরীর রক্ত চলাচলের উপর নির্ভর করে। আমি যদি আমার শরীরের রক্ত চলাচল নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে গ্র্যাভিটি কন্ট্রোলও ঠিকমতো করতে পারবো। রক্ত চলাচল যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবো, গ্র্যাভিটিও তত শক্তিশালী করতে পারবো। ড্রাকুলার কাজ আপাতত সময়ের জন্য শেষ। সে বলেছে আমি এখন গ্র্যাভিটিকে টুকটাক ভালোই ব্যবহার করতে পারবো, যদি আমি আমার এই ট্রেনিংয়ের মাধ্যমে থরকে গ্র্যাভিটি কন্ট্রোল দিয়ে হাঁটুতে ভর করাতে পারি। তাহলেই আমার ট্রেনিং শেষ হবে। থর আমাকে ওঠা দেখে বলতে লাগলো, ঠিক আছো তো তুমি? হ্যাঁ। আপনি তো আমার এই অবস্থা দেখেই বেহুশ হয়ে গিয়েছিলেন। আরে না, অতিরিক্ত অ্যালকোহল খাওয়ার জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, বোঝা যায়। তো দেখি তোমার ট্রেনিং কতটা কাজে দিল। ঠিক আছে। আমি প্রথমে গ্র্যাভিটি কন্ট্রোল ব্যবহার করতে লাগলাম আর চারপাশ দিয়ে। আমি নিজে উঠতে চাই, তখন ড্রাকুলা টানার সাহায্যে উঠছিল না, বরং তার আশেপাশ থেকে গ্র্যাভিটিকে চেঞ্জ করে উঠছিল। আমার ডানা না থাকার কারণে এই জিনিসটা ভালো হবে। এটার সাহায্যে উঠতে পারলে অনেক ভালোই হবে। আমি অনেকটা চেষ্টা করে জিরো গ্র্যাভিটি তৈরি করতে পেরেছি। সেটা দিয়ে উঠছিলাম না, বরং ভাসছিলাম। এরকম হলে হবে না, আমাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আমি উড়ার চেষ্টা বাদ দিয়ে থরের উপরে গ্র্যাভিটির ব্যবহার করতে লাগলাম। অনেক চেষ্টা করেও আমি তাকে হাঁটুতে ভর করাতে পারলাম না। এমনকি আমার গ্র্যাভিটিতে সে একটুও নড়ছে না। তার উপরে আমার জিরো গ্র্যাভিটি কাজ দিচ্ছে না। হঠাৎ ড্রাকুলা এসে বলতে লাগলো, থরকে হাঁটুতে ভর করানো এতটা সহজ হবে না, কারণ এমন ট্রেনিং নিয়েছেও, যেটার জন্য এখন আমার গ্র্যাভিটি কন্ট্রোলও তার তেমন অসুবিধা হয় না। তাহলে আমি কিভাবে করব? সবকিছু ট্রেনিংয়ের উপর নির্ভর করে না। আমি আমার এই ক্ষমতাটুকু ট্রেনিংয়ের মাধ্যমে পাইনি, জন্ম থেকেই ছিল আমার কাছে। শুধু সবাই ভেবেছে সেটার থেকে আলাদা ভাবলেই নিজের ক্ষমতা অন্যের থেকে আলাদা হয়ে যায়। এটাই সকল ভ্যাম্পায়ার থেকে আমাকে আলাদা বানায়। আলাদা ভাবতে হবে। হ্যাঁ, উদাহরণস্বরূপ বলা যায় সবাই ম্যাজিক নিয়ে ভাবে, কিন্তু তুমি আলাদা ভাবতে পারো। তুমি ম্যাজিকের সাথে সায়েন্সে যোগ করতে পারো। সায়েন্স? হ্যাঁ, আমার অনেক বিশাল লাইব্রেরি আছে, সেখানে পুরো বিজ্ঞানের সকল জ্ঞান সংগ্রহ করা আছে। তুমি তো বলেছিলে একটা বই একবার পড়লে সেটা আর ভুলো না তুমি। হ্যাঁ, তাহলে কাজে লাগাও। সবার থেকে আলাদা চিন্তা ভাবনা করো, দেখবে তোমার ক্ষমতাগুলো সবার থেকে আলাদা হবে। এটা করো, এরপর দেখবে আর কোনো ট্রেনিংয়ের প্রয়োজন হবে না তোমার। ধর আমাকে নিয়ে যাচ্ছে লাইব্রেরির দিকে। এর মাঝে অনেক কিছু জেনে নিয়ে নতুন দুনিয়া সম্পর্কে আমাকে লাইব্রেরির দিকে থর চলে গেল। আমিও বসে সকল বই এক এক করে পড়তে লাগলাম। লাইব্রেরিতে কতদিন ছিলাম তার ঠিক নাই। দিন আর রাতের কোনো দাম নেই এই জায়গার মধ্যে। সময় আটকে রয়েছে সবকিছুর জন্য এখানে। তাই সময় যতই হোক না কেন, সেটা আমার বয়স কিংবা অন্য কোনো কিছুতে কোনো পরিবর্তন ফেলবে না। লাইব্রেরিতে খাবার থাকার ফলে আমার কোনো সমস্যাই হচ্ছে না এখানে। বই পড়তে বসলে একটা আলাদা নেশার মধ্যে ঢুকে যাই আমি, যেটা আগের দুনিয়ায় হতো না। একটা বই পড়লে এখন শুধু পড়তেই মন চায়। আর ক্ষমতা রয়েছে একবার একটা জিনিস পড়লে সব মনেই থাকে। সমস্ত বই শেষ করে আমি বের হলাম লাইব্রেরি থেকে। কতটা সময় গেছে সেটা আমি বলতে পারবো না, তবে আমি এর মাঝে সায়েন্সের সকল তথ্য যেগুলো লাইব্রেরির বইতে মধ্যে ছিল সেগুলো মুখস্থ করে ফেলেছি। এখন শুধু সেগুলো ব্যবহারের সময়। আমি হেঁটে হেঁটে আবারও সেই রুমের দিকে যেতে লাগলাম যেখানে চারজনকে দেখেছিলাম। আবারও মুখে ঢেউ ফেলে চুইংগাম চাপাতে চাপাতে যাচ্ছি। চারজন মিলে আবারও লুডো খেলছে বসে। বুঝতে পারছি না চারজনের কি আর কোনো কাজ নেই? আপনাদের কি কোনো কাজ নেই? লুডো খেলেন সবসময়? ও জ্যাক, অনেক ইন্টারেস্টিং গেম এটা। ডিস্টার্ব করো না। আমি ডিস্টার্ব করছি? সব বই পড়া শেষ তোমার? হ্যাঁ। থর, ড্রাকুলা ও লোকি মিলে সিদ্ধান্ত নিয়েছে যে নতুন দুনিয়ায় গিয়ে তারা একটা নতুন রাজ্য তৈরি করবে, আর সেখানে কি হবে সেটা এই ম্যাচে যে জিতবে সেই নির্ধারণ করবে। নতুন রাজ্য? হ্যাঁ, আসলে বাজির ম্যাচগুলো দেখতে অনেক মজাদার হয়, যেহেতু লোকি চাচ্ছে সে নতুন রাজ্যকে শাসন করবে। এদিকে থর চাচ্ছে সেই রাজ্যের নাম দেবে অ্যাসগার্ড। আর ড্রাকুলা তার চিন্তা ভাবনা আমাদের সাথে শেয়ার করছে না। অনেক মিস্টিরিয়াস এই ড্রাকুলা। অনেক কিছু আছে যেগুলো তার সম্পর্কে আমি জানি না। তারপরও আমার দেখা শক্তিশালী ব্যক্তি, সেটা মানতেই হবে।
খেলা শেষ হলো, ড্রাকুলাই জিতে গেল খেলায়। আর তারা যে নতুন দুনিয়া বানাবে সেটার মধ্যে ড্রাকুলা যা বলবে সেটাই হবে আপাতত সময়ের জন্য। আমার নতুন রাজ্য সবার জন্যই হবে। আমি সেটাতে আমার নিজ পছন্দ মতো একজন শাসক নির্ধারণ করব এবং সেই আমার রাজ্য পরিচালনা করবে। ওয়াও, অনেক ভালো খবর। আমাকে কখনো বললেও আমি রাজি হব না, কারণ রাজ্য পরিচালনার মতো কাজ আমি জড়াতে চাই না। সাধারণ প্রজা থাকাই অনেক ভালো। থর, চলেন আবার ট্রেনিং করে দেখা যাক। সেটার দরকার পড়বে না। তোমার ট্রেনিং এটা এখন যে তোমার বিজ্ঞানের জ্ঞান এবং ম্যাজিকের জ্ঞান দুটোই একসাথে ব্যবহার করা। একা? হ্যাঁ। নাও তাহলে, যেভাবে এসেছো এখানে সেভাবে একটা পোর্টাল বানাও আবার। আমি অ্যাকশনিয়া দিয়ে আবারও পোর্টাল বানালাম একটা, আর সেটার মধ্যে দিয়ে ড্রাকুলা তার পুরো হোটেল দুনিয়ার মধ্যে নিয়ে গেল। সবকিছু গেলেও শুধু আমিই গেলাম না তাদের সাথে। বুঝতে পারলাম না কেন তারা এখানে কতদিন ছিল এটা নিজেও বলতে পারে না। থরের মিউনির যে কোনো জায়গায় যেতে পারলেও রিয়েলিটি চেঞ্জ করার কারণে থরের মিউনির নতুন দুনিয়াতে আসতে পারেনি। আর এখানে ড্রাকুলার হোটেল না থাকলে হয়তো থর এবং লোকি দুজনেই মারা যেত। আমার ডেভিল সত্ত্ব নেই এখানে, হয়তো সে হোটেলের মধ্যেই আছে। আমি তেমন কিছু শিখতে পারিনি, শুধু সায়েন্সের বই পড়ে মাথার কাল্পনিক তথ্য নিয়ে দাঁড়িয়ে আছি। সায়েন্স আগের দুনিয়ায় বাস্তব থাকলেও নতুন দুনিয়াতে সেটা পুরো কাল্পনিক। তাই এটা দিয়ে আমি কি করতে পারি বুঝতে পারছি না। ড্রাকুলা আমাকে সবার থেকে আলাদা ভাবতে বলছে, কিন্তু এটা ভাববো কিভাবে? আমি হঠাৎ ডান হাত দিয়ে হালকা আগুন জ্বালালাম। পুরো তালো দিয়ে আগুন বের হচ্ছে। আমি চিন্তা করতে লাগলাম, আগুন কিসের সাহায্যে জ্বলে? একটা জিনিসই পেলাম, আগুন জ্বলে অক্সিজেনের সাহায্যে। আমি যদি আমার চারপাশের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে আমার আগুনের পরিমাণও বেড়ে যেত। তার সাথে আমার ম্যাজিকের পাওয়ার বেশি প্রয়োজন হবে না। এখন শুধু আমাকে আশেপাশের অক্সিজেন নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু এখানে অক্সিজেন আমি পাবো না, তাই আমাকে এখান থেকে দুনিয়ায় যেতে হবে। আমি পোর্টাল দিয়ে অ্যারসাকে চলে গেলাম। আমার হাতের আগুন জ্বালা অবস্থায় ছিল, কিন্তু অ্যারসাকের প্যালেসের রুমের মধ্যে আসার পর আমার হাতের আগুন অনেক বেড়ে গেল, যেটা পুরো রুমের মধ্যে দাউ দাউ করে জ্বলতে লাগলো। আমি সাথে সাথে হাতের আগুন নিভিয়ে বাম হাত দিয়ে ভেলিকে ধরে ওর তলোয়ার দিয়ে পানি বের করলাম, আর সেই পানিতে সকল আগুন নিভে গেল। কিছুটা হলেও আমি বিজ্ঞানের ব্যবহার করতে পেরেছি। ভেলিকে ব্যবহারের ফলে পুরো রুম পানিতে ভরে গেল। যেহেতু বের হওয়ার রাস্তা পাচ্ছে না, তাই রুমের মধ্যেই ছোট্ট একটা পুকুর হয়ে গেল। আমি পানির ভিতরে তলিয়ে যাচ্ছিলাম। পানির অ্যাট্রিবিউট থাকলে কোনো সমস্যা হতো না, তখন আমি পানিকে নিয়ন্ত্রণ করতে পারতাম। একটা জিনিস আমি লক্ষ্য করেছি, 6টা অ্যাট্রিবিউটের আগুনের বাদে আমি অন্য একটাও ব্যবহার করতে পারি না। তবে বাকি যে পদার্থ রয়েছে পরিবেশে, সেটা আমি নিজের মতো নিয়ন্ত্রণ করতে পারি। যেমন একটু আগেই এই রুমের অক্সিজেনকে নিয়ন্ত্রণ করে আমি আমার হাতের ছোট্ট আগুনকে একদম মারাত্মক রূপ দিয়েছিলাম। হঠাৎ রুমের দরজাকেও খুলে দিল এবং সমস্ত পানি রুম থেকে বের হয়ে গেল। পানি বের হওয়ার স্রোতেও মারাত্মক ছিল, তাই আমিও স্রোতের সাথে সাথে বের হয়ে যাচ্ছি। হঠাৎ কারো উপরে আমি পড়লাম। পানির জন্য প্রথমে লক্ষ্য না করলেও পানি চলে যাওয়ার পর দেখতে পেলাম প্রিন্সেস এলেনেই দরজা খুলেছিল। পানিতে সে পুরো ভিজে গেছে আর আমার উপরে একদম রাগ করে আছে। আমি তার উপরে পড়ার ফলে সে নিজেও পড়ে গেছে, উঠে আমাকে মারতে যাবে। কিন্তু আমার ডান হাতে স্পর্শ করার সাথে সাথে সে হাওয়ায় উঠতে লাগলো। বুঝতে পারলাম জিরো গ্র্যাভিটি হয়ে গেছে তার জন্য। আমার ট্রেনিং ভালোই কাজ দিয়েছে, এইটুকু আমি বুঝতে পারলাম, যদিও সেটার জন্য মারাত্মক ট্রেনিং করতে হয়েছে, যেটা আমার হার্টকে বারবার ড্রাকুলা বের করেছে। আমি ভাবছি, এখন কোথায় আছে ড্রাকুলা? এসব কি জ্যাক? প্রথমে আমাকে পানিতে ভিজিয়ে এখন হাওয়ায় ভাসাচ্ছ? এভাবে একজন প্রিন্সেসকে কি কেউ লজ্জিত করে? আমি অনেক দুঃখিত, আসলে আমি ট্রেনিং করেছিলাম। এমন সময় আপনি রুমের দরজা খুলেছেন। ও, প্রিন্সেসের উপরে উড়ার ফলে তাকে আমি টান দিয়ে নামিয়ে ফেললাম। সে ঝোঁক রাখার ফলে আমার বুকের মধ্যে এসে জড়িয়ে ধরল। যদিও সিনটা অনেক রোমান্টিক, তারপরও ভেজা কাপড় বেশিক্ষণ থাকলে ঠান্ডা তো লাগবেই। আমি প্রিন্সেসকে ছেড়ে দিতে যাব, তখনই সে আমার ডান গালে একটা চুমু দিয়ে দৌড়ে চলে গেল। লজ্জামাখা চেহারায় প্রিন্সেসকে অনেক সুন্দর লাগে দেখতে, যদিও তাকে আগের দুনিয়ার থেকেই সুন্দর লাগে। তারপরও এই দুনিয়া তার নিজস্ব আলাদা একটা সৌন্দর্য রয়েছে। আমি আমার নিজের রুমে আসলাম। রুমের মধ্যে অ্যাঞ্জেলরা পরে এরকম অনেক জামা কাপড় রয়েছে, যদিও আমার সেগুলো পছন্দ না। অ্যাঞ্জেলরা সাদা জামা বেশি পছন্দ করে, আর তারা তাদের ডানার সাথে ম্যাচিং করে সাদা জামাটাই পরে থাকে। আমি আমার নিজের জামা নিজেই শুকাতে পারবো। একটা ভিজে কাপড়ের শুকনোর জন্য দুইটা জিনিস প্রয়োজন, এক হলো বাতাস আর একটা হলো তাপ। তাপের ফলে জামা থেকে পানি বাষ্প আকারে বের হয়ে যাবে, আর বাতাসের সাহায্যে কাপড় থেকে পানি হাওয়ায় তীব্রতার জন্য বের হয়ে যাবে। যদিও আমার কাছে বাতাসের অ্যাট্রিবিউট নেই, কিন্তু তাপের অ্যাট্রিবিউট থাকার ফলে কোনো সমস্যা হবে না। আমি আমার ডান পাশের শরীরটাকে অনেকটা উত্তপ্ত করলাম। আমার শরীরের আগুন এখন
আমার নিজের জামা একদম পোড়াতে পারবে না, কারণ আমি একটা ম্যাজিক্যাল জামা কিনেছিলাম। সেটা আগুন থেকে সুরক্ষা দেবে আমার জামাকে। যদিও ভেরুদার আগুন আমার জামা পোড়ায় না, তবে একবার হাতের জামা পুড়ে ফেলেছিল। কিন্তু এটা সেটা সমস্যা নয়, তবে আমার নিজের আগুন অনেকটা ঝামেলার। আমি কম তাপমাত্রায় সেটা ঠিকই কন্ট্রোল করতে পারি, তবে যখন সেটার তাপমাত্রা একদম বেড়ে যায় তখন সেটা আমার পুরো ডান পাশ জুড়ে থাকে, আর তখনই আমার ডান পাশের জামা নিয়ে ভয় থাকে। যদিও জামাটা ফায়ার প্রুফ, তারপরও আমার চিন্তা হচ্ছে। হঠাৎ বেলির আওয়াজ শুনতে পেলাম। ভেলি এবং ইগ্রাসিল এখন খুব কমই কথা বলে আমার সাথে, কারণ আমি সবসময় কারো না কারোর সাথে থাকি, আর ড্রাগনরা সাধারণত অন্যের সামনে কথা বলে না। জ্যাক, তোমার আগুনের মাধ্যমে তো তোমার জামার শুধু ডান পাশটাই শুকাচ্ছে, বাম পাশ তো ভিজেই থাকবে। হ্যাঁ, আমার শরীর দুই ভাগে ভাগ হয়েছে, একটা পানির, একটা আগুনের। আগুনের অ্যাট্রিবিউট থাকার ফলে আমার ডান পাশ দিয়ে শুধু আগুন ব্যবহার করতে পারি, কিন্তু পানির অ্যাট্রিবিউট না থাকার কারণে আমি বাম পাশ দিয়ে কোনো কিছুই করতে পারি না। আমার শরীরকে তোমার বাম পাশের জামার উপরে রাখো। ভেলির কথা মতো আমি আমার বাম হাতকে আমার জামার উপরে রাখলাম। আরে বোকা, তোমার হাত না, তলোয়ারটা রাখো। আমার শরীর কথায় তুমি জানো না? ও সরি সরি। আমি তলোয়ারটা জামার সাথে রাখার ফলে জামা থেকে সব পানি আস্তে আস্তে ভেরির তলোয়ার চুষে নিচ্ছে, এবং সকল আমার বাম পাশের জামাও শুকিয়ে গেছে। যাক, এবার আমি রেডি। আমার এই ক্ষমতার নাম ওয়াটার অ্যাবজর্বেশন। এটা দিয়ে আমি যে কোনো পরিমাণ পানি অ্যাবজর্ব করতে পারবো, এবং সেটাকে পরে যে কোনো সময় অ্যাটাকের জন্য কিংবা ডিফেন্সের জন্য ব্যবহার করতে পারবো। ওয়াও, এটা তো অনেক কাজের একটা ক্ষমতা। কেউ এদিকে আসছিল, তাই ভেলি আর কথা বলল না। আমি রুম থেকে বের হব, তখনই একটা অ্যাঞ্জেল গার্ড ঢুকে আমাকে বলতে লাগলো, রানী আপনাকে তার সিংহাসনের রুমে যেতে বলেছেন। আমারও কিছু করার নেই, হাঁটতে হাঁটতে যাচ্ছি। সবাই কত ভাগ্যবান দুটো ডানা পেয়ে, কিন্তু একটা সময় আমার কাছে 12টা ডানা ছিল। এটা ভেবেই আমার দুঃখ লাগছে, সেটা কি সময় ছিল। আর এখন আমার একটাও ডানা নেই, যদিও 12টা ডানাওয়ালা ডেভিল কিং হয়ে আমি কিছুই করতে পারিনি। আমার শরীরে সবসময় শুধু সত্তাদের লড়াই চলতো। এই দুনিয়াতে একটা জিনিসই আমার ভালো লাগছে, সেটা হলো আমার সত্তাগুলো আর আমার শরীরে জীবিত নেই। যদি থাকতো হয়তো তারা আগের মতোই আমার শরীর নিয়ে কারাকারি করতো। তারপরও আমার খারাপ লাগছে, আমি আগের মতো সঠিক চিন্তা ভাবনা করতে পারছি না। আগের দুনিয়াতে আমার শরীরের কন্ট্রোল ছোট থেকেই অ্যাঞ্জেল সত্তা করে দিছিল। এজন্য আমি দয়ালু টাইপের ছিলাম। ডিমন সত্তা থাকলেও সেটা আমার ডেভিল সত্তার সাথে সিল করা ছিল অনেক বছর। কিন্তু এখন আমার শরীর একটা মানুষের সত্তা, যারা আগের দুনিয়ায় শক্তি এবং পাওয়ার দিয়ে অনেক দুর্বল ছিল। এখনো সেই একই অবস্থা। যদিও মানুষেরা ম্যাজিক জানে, তারপরও তারা সবচেয়ে দুর্বল গোত্রের মধ্যে পড়ে। কিছু কিছু মানুষ ছিল যারা নিজেদের শক্তিশালী প্রমাণ করেছিল, কিন্তু তারপরও আজও এখানে সকল মানুষরা দুর্বল এবং বাকি সকল গোত্রের থেকে ঘৃণিত। আমি হাঁটতে হাঁটতে রানী আফ্রিয়েল এবং তার সিংহাসনের দিকে চলে আসলাম। রানী আমাকে দেখে বলতে লাগলো, জ্যাক, তুমি এখান থেকে যাওয়ার আগে বলেছিলে এখান থেকে তোমাকে তখন যেতে দিলে পরে আমি যেটা বলবো তুমি সেটাই করবে, তাই না? হ্যাঁ, তবে রানী আফ্রিয়েল সেটা আমার পছন্দ মতো হতে হবে। এমন না যে আপনি আমাকে মরতে বলবেন আর আমি মরে গেলাম। না না, এরকম কিছু না। আমাদের রানী আফ্রিয়েলের ইচ্ছা যে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এই পুরো রাজ্যের রাজা আপনাকে বানাবেন। আপনার পাশেই রানী হয়ে দুজন মিলে এরসাককে শাসন করবেন। আমি পুরো শকে পড়ে গেলাম এই কথা শুনে। আমি ভাবতেও পারিনি এরকম কোনো কিছু আসবে একজন রানীর থেকে। একজন অ্যাঞ্জেল রানী কিভাবে একজন মানুষকে তার স্বামী করবে? আমার থেকে বেশি অবাক হলো প্রিন্সেস। সে অবাক হওয়ার সাথে সাথে রেগেও আছে। যদিও এই দুনিয়ায় বহু বিবাহ ছেলেদের জন্য প্রচলিত, তারপরও কেউ চাইবে না পছন্দের কারো ভাগ অন্যকে দিতে। আমি জানি প্রিন্সেস এলিনা আমাকে ভালোবাসে। হয়তো এটাই ভাগ্য যেটা আমার এই দুনিয়াতে আবার এক করে দিয়েছে। কিন্তু সেই ভাগ্য ঘুরে ফিরে আবার সেই একই জায়গায় যাচ্ছে। আমি মাত্রই বলেছি রানী আফ্রিয়াল যেটা করবে সেটাই করব, কিন্তু সেটা আমার ইচ্ছেতে হতে হবে। সে আমাকে মরতে বলল আর আমি মরবো, এটা কোনোদিনই হবে না। আর সে আমাকে তাকে বিয়ে করতে বলল, এটাও কোনোদিন হবে না। সাহস কি করে হয় আপনার আমাদের রানীর বিয়ের প্রপোজাল মানা করার? একজন মানুষ হয়ে বেশি ভাব দেখাচ্ছেন। এখানেই সমস্যা। আমি সাধারণ একজন মানুষ যে কিনা কয়েকদিন আগেও কিছুই ছিল না, কিন্তু হঠাৎ আমার পিঠের হাত দেখে অ্যাঞ্জেলদের রানী আমাকে নিয়ে আসলেন তার রাজ্যে, এবং আজ সে বলছে তাকে বিয়ে করতে। তো পুরো জিনিসটা আমার পিঠের হাতের জন্য, যেটাকে আপনারা গড হ্যান্ড বলেছেন। তো এখন অ্যাঞ্জেল রানীকে বিয়ে করলে
বিয়েটা আমার সাথে হবে না তার, মূলত আমার পিঠের হাতগুলোর সাথে হবে তার। এত বড় অপমান আমাদের রানীর উপরে, এটা আমরা মেনে নিব না। রানী আদেশ করুন, এখনই এই ছোট্ট মানসিকতার মানুষকে তার জায়গা শিখাই। জেনারেল লোক, জেনারেল থামুন। পুরো জায়গাটা হঠাৎ একটা যুদ্ধক্ষেত্রের মতো হয়ে গেল। যদিও যুদ্ধ হচ্ছে না, তারপরও সিংহাসনের রুমের সকল অ্যাঞ্জেলদের দৃষ্টি আমার দিকে, আর তারা যে আমার দিকে ভালো করে তাকাচ্ছে না সেটা আমি ঠিকই বুঝতে পেরেছি। এখন কি করা যায় সেটাই আমি মনে মনে ভাবছি। তখনই অ্যালজেন রানী আফ্রিয়েল বলে উঠল, তুমি বললে এই গড হ্যান্ডের জন্য তোমাকে বিয়ে করছি। হ্যাঁ, সত্য সেটাই। আমাদের অ্যাঞ্জেলদের অনেক লেজেন্ড রয়েছে। গড হ্যান্ড যে ব্যবহার করতে পারবে, এই পুরো দুনিয়া তার কন্ট্রোলে চলে আসবে, আর সেই পুরো দুনিয়াতে একদম সুন্দর একটা জায়গা বানাবে, যেখানে কোনো লড়াই থাকবে না, কোনো যুদ্ধ থাকবে না, সবাই সেই জায়গায় সুখীতেই থাকবে। তো এখন সেই ব্যক্তির স্ত্রী হয়ে তার পাশে থাকলে তোমার দোষ কোথায়? রানী আফ্রিয়েল, এখানেই সব দোষ। আপনি যেটা বলছেন সেটা কখনোই হবে না। আপনি বলছেন আমার এই ক্ষমতার নাম গড হ্যান্ড, যেটা এই পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে, তাই না? কিন্তু এই দুনিয়া কেমন হলো না হলো সেটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। হয়তো আমার পরে এই ক্ষমতা যার কাছে যাবে সেই লোকটা সেই কাজ করবে। তাই আমাকে না বিয়ে করার চিন্তা করে তার জন্য অপেক্ষা করুন। ঠিক আছে, যদি নরম কথায় রাজি না হও তাহলে আমি ফোর্স ব্যবহার করতে বাধ্য হব। যেটা করার কারণে? আমার উত্তর না। উত্তর দেওয়ার আগে ভেবে নিলে হয়তো ভালো হতো। তোমার পরিস্থিতি এখানে, তোমার সাথে এখানে প্রিন্সেস এবং তোমার বন্ধুরা বান্ধবীরা আছে। আমার আদেশ ছাড়া কেউই এই জায়গা থেকে বের হতে পারবে না। কোনো প্রকার টেলিপোর্ট স্পেলও কাজে দিবে না এখানে। হ্যাঁ, পরিস্থিতি আমি বুঝতে পেরেছি, সেটার জন্য আমিও প্ল্যান করেছি। যদি জোর করে এখান থেকে বের হওয়ার চিন্তা করে থাকো তাহলে লাভ হবে না। আপনি আমাকে বিয়ে করতে চান, এই তো? হঠাৎ এই প্রশ্ন? না, এমনি মন চাইল। আপনি আমাকে বিয়ে করলে তো আমি আপনার এই পুরো রাজ্যের রাজা হব, সেটা আগেই অ্যাঞ্জেলা ঘোষণা করলেন। তো আমি চাই আপনার রাজ্যের সবচেয়ে শক্তিশালী অ্যাঞ্জেলের সাথে লড়তে। সেটা যদি আপনি হয়ে থাকেন তাহলে সমস্যা নেই, আমি লড়ব। যদি আমাকে হারাতে পারেন তাহলে আমি আপনার ইচ্ছা মেনে নিয়ে আপনাকে বিয়ে করব। আর যদি আমি জিতে যাই তাহলে? রানী কিছুটা অবাক হয়ে, সমস্যা নেই, আমি এই রাজ্য নিব না। আমি জিতলে আপনি শুধু আমাদের সবাইকে যেখান থেকে এনেছেন সেখানে দিয়ে আসবেন। এত কনফিডেন্স? কয়েকদিন আগেই তো আমার জেনারেলের সাথে লড়াইয়ে অনেক লজ্জাজনক হার হেরেছিল আপনার। চাইলে আবারও জেনারেলের সাথে আমার লড়াইয়ের ব্যবস্থা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, জেনারেল লোক এবং তোমার মধ্যে আবারও হ্যান্ড টু হ্যান্ড লড়াই হবে, যেখানে কোনো প্রকার বাইরের অস্ত্র ব্যবহার করা যাবে না। যদি জিততে পারে তাহলে আমি তোমাদের ইগদ্রোলিয়া দিয়ে আসবো, আর আমি জিতলে আজই আমাদের বিবাহ হবে। হ্যাঁ ঠিক আছে, যদিও তরোয়ার ছাড়া আমি অনেকটা অসুবিধায় পড়ে গেলাম, তারপরও আমাকে জিততে হবে। না জিততে পারলে আমার এখানেই বিয়ে হয়ে যাবে এবং এই রাজ্যের রাজা হতে হবে। যদিও বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার দেখা সবচেয়ে সুন্দরী কন্যা এই রানী আফ্রিয়েল, যদিও আমার থেকে 2-3 বছরের বড় হবে, তারপরও সে অনেকটা সুন্দর। রাতে তার চেহারা এবং শরীরের সৌন্দর্য উজ্জ্বল আলোর মতো দেখায়। তাকে বউ করা আপত্তিকর বিষয় না, কিন্তু সমস্যা হলো আমি কোনো রকম রাজ্য শাসকের কাছে যেতে চাই না। এই কাজ থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে আমাকে। যদিও আমার মন চাচ্ছে রানীকে বিয়ে করে আমি প্রিন্সেস অ্যানা থেকে প্রতিশোধ নেই কিছুটা, কিন্তু আমি এখনো শিওর না যে প্রিন্সেসের আগের দুনিয়ার কথা মনে আছে কিনা। যাই হোক, আমি আবার জীবনকে উপভোগ করতে চাই, আগের দুনিয়ার মতো কম বয়সে মরতে না। তাই মেয়েদের চক্করে একটু কম যাওয়াই ভালো। শেষে এই মেয়েরাই বিশ্বাসঘাতক হয়। আমাকে ফাইটিং এরিনার মধ্যে যেতে হলো, লড়তে হবে জেনারেল লুকের সাথে। যদিও আমি এত তাড়াতাড়ি প্রস্তুত নই, আর আমি এখানে একটু অসুবিধার মধ্যে আছি আমার তলোয়ার ছাড়া। তারপরও দেখা যাবে কি হয়। আজকে ফাইটিং এরিনা পুরো ভরে হয়েছে, মনে হচ্ছে পুরো অ্যাডসাকে এই খবর ছড়িয়েছে, আর তার ফলেই এত অ্যাঞ্জেল দেখতে এসেছে। যাই হোক, জেনারেল লোক অনেক শক্তিশালী, তাকে হারাতে চাইলে আমাকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। মাঝখানে আমি এবং লোক হেঁটে আসলাম। লোকের শরীরে প্রচন্ড শক্তি রয়েছে, যেটা যে কেউ এক আঘাতে মেরে ফেলতে পারবে। আমি এতটুকু শিওর যে প্রথম লড়াইয়ে তেমন শক্তি ব্যবহার করেনি সে, কিন্তু এবার পুরোটাই ব্যবহার করবে। যদি ম্যাজিক্যাল কোনো স্পেল ব্যবহার করে তাহলে আমি সেটার বিরুদ্ধে তাকে আঘাত করতে পারবো আমার পিঠের হাতগুলো দিয়ে। কিন্তু আমাকে সোজা সোজা লড়াইয়ের জন্য একটা অস্ত্র ভাবতে হবে। আপাতত আমি গ্র্যাভিটি কন্ট্রোল ব্যবহার করতে চাই না, সেটা শেষের দিকে ব্যবহার করতে পারবো। আমি কিছু বলতে যাব তার আগেই লোক আল্ট্রা স্পিডে আমার দিকে আসতে লাগলো, যেটাকে আমি দেখতেই পেলাম না। একদম কাছে এসে আমাকে ঘুষি মারতে যাবে। আমি তখনই আমার পিঠ থেকে 3টা হাত বের করলাম এবং আমার ডান হাত সহ 3টা হাত দিয়ে লোকের ঘুষিটা থামিয়ে ফেললাম।
ঘুষিটা এত শক্তিশালী হবে সেটা বুঝতে পারিনি। গড হ্যান্ডের 3টা হাত এবং আমার নিজের হাতের জোরও এক ঘুষিতে থামিয়ে রাখতে পারলো না বেশিক্ষণ। ঘুষির ফোর্সের ফলে আমি অনেকটা দূরে কয়েক পোল্টি খেয়ে পড়ে যেতে লাগলাম। মুখে লাগলো নি এখনই ঘুষি, তবে ডান হাতের কবজিতে হালকা ব্যথা করা শুরু করেছে। এটা আগের ঘুষিগুলোর থেকে দ্বিগুণ শক্তিশালী। আমি ভাবতে শুরু করলাম কি করা যায় এমন পরিস্থিতিতে। আর তখনই লোক দূর থেকে আল্ট্রা স্পিডে আমার কাছে চলে আসলো এবং আমার মাথা ধরে সোজা ফ্লোরে যাতা দিল। এবার ওর স্পিড দ্বিগুণ ছিল, যেটা আমি দেখতেই পাইনি। একদম নিমেষেই আমার কাছে চলে আসলো ও। সামনের দিক দিয়ে আসায় আমার মাথার পিছনের সাইড ফ্লোরে যাতা দিয়েছে। এজন্য মুখ বেঁচে গেলেও মাথার পিছন দিয়ে রক্ত বের হচ্ছে। মাথা অনেকটাই ফেটে গেছে, কিন্তু সেটা আস্তে আস্তে হিল হচ্ছে। আমি উঠতে পারছিলাম না, মাথার ব্যথায় ঘুরছিল মাথা। লোক কিছুটা পিছিয়ে গেল, আমাকেও আক্রমণ করার সময় দিল। আমি উঠে দাঁড়িয়ে সময় মতো আটকিয়ে দিলাম। অবশ্য বেশিক্ষণ আটকিয়ে রাখতে পারিনি, তারপরও আধা সেকেন্ড আমার জন্য যথেষ্ট আঘাত করার জন্য। আমি সময়কে আটকানোর পর সোজা আমার ডান হাতে আগুন বানিয়ে ফেললাম এবং পুরো ডান হাতটা আগুনে ঢেকে দিলাম। এরপর আল্ট্রা স্পিডে আমি লোকের কাছে গেলাম। যদিও আমার আল্ট্রা স্পিড ওর কাছে কিছুই না, কিন্তু সময়ে আটকে থাকার কারণে এখন আমার অ্যাডভার্টাইজই বেশি। আমি আবার ডান হাত দিয়ে সোজা ওর নাক বরাবর একটা ঘুষি মারতে গেলাম, কিন্তু লোক সেটা আটকে ফেললো। টাইম স্পেল খারাপ না, কিন্তু এটা অ্যাঞ্জেলরা পারে। লোক আমার ডান হাত ধরে পিছনের দিকে আমাকে উঁচু করে ফেলে দিল। আমি ফ্লোরে পড়ে গেলাম উপর হয়ে। পুরো ফ্লোর ভেঙে নিচু হয়ে গেল। আমার বুকের পাঁজর হাড়ও মনে হচ্ছে ভেঙে গেল। প্রচন্ড ব্যথা শুরু হলো বুকের মধ্যে। আমি আগের দুনিয়াতে এত ব্যথা কখনো অনুভব করিনি যেটা এখন করছি। সবকিছু নিয়ে বলা যাচ্ছে আমি অনেক দুর্বল। তারপরও আমাকে চেষ্টা করতে হবে। আমি এখনো আমার ক্ষমতাগুলো ব্যবহার করা শুরু করিনি। আমি আমার পিঠের হাত বের করলাম একটা, এবং সেটা দিয়ে একটা তলোয়ার বানালাম। আমি মাত্র কয়েকটা হাতের সঠিক যে কোনো রূপ দিয়ে তার নিয়ন্ত্রণ করতে পারি। অবশ্য কথা ছিল বাইরের কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না, ম্যাজিক দিয়ে বানালে সেটা অন্য কথা। লোকের লড়াইয়ের স্টাইল হলো ক্লোজে। আমি যদি ক্লোজে না গিয়ে দূর থেকে ওকে মারতে পারি তাহলে কিছু একটা করতে পারবো। আর সেটার জন্য তলোয়ার হয়তো ভালো চয়েস হবে না, তারপরও আমাকে চেষ্টা করতে হবে। আমি লুসিফারের থেকে সেটা কয়েকটা টেকনিক ব্যবহার করতে লাগলাম। প্রথমেই তলোয়ার দিয়ে আমি মাটিতে আঘাত করলাম। সেটা মাটি থেকে অনেক লোহার তলোয়ার বের করেছে। এটা মূলত লোহা নয়, বরং হালকা সময়ের জন্য আমার শরীর থেকে তলোয়ারের রূপ নিয়ে ম্যাজিক পাওয়ার অনেকগুলো তলোয়ার তৈরি করে, আর সেটা মাটির উপরে কাটা বিছানোর মতো যেতে থাকে সামনের দিকে। আমি অনেকটা দূর থেকেই এক টেকনিক ব্যবহার করলাম, যদিও এটা লোকের পায়ে সামান্য পরিমাণ ক্ষত করতে পেরেছে। এইটুকুতে আমি লোককে কখনো হারাতে পারবো না। লোক কিছুটা হেসে উঠল এবং আবারও আমার দিকে এগিয়ে আমাকে ঘুষি মারলো দুটো। আমি এবার আর আমার ক্ষমতা রেখে দিলাম না। আমি পুরো 10টা হাত বের করলাম পিঠ থেকে, এবং লোকের দুটো হাতের ঘুষি আমি 6টা হাত দিয়ে থামিয়ে ফেললাম। যদিও আমাদের শক্তি এখন সমান সমান হয়েছে, তারপরও এতটাও যথেষ্ট না। আমি আমার পুরো ক্ষমতা এখনই ব্যবহার করতে চাই, কারণ যত তাড়াতাড়ি ওকে হারাতে পারবো ততই ভালো হবে আমার জন্য। তাছাড়া বুকের হাড় ভাঙা ব্যথা নিয়ে আমাকে এভাবেই লড়তে হবে অনেকক্ষণ। আবার এর থেকেও খারাপ পরিস্থিতি হতে পারে এভাবে বেশিক্ষণ লড়তে থাকলে। আমি আমার ডান হাতে কিছুটা আগুন জ্বালালাম। পুরো ডান হাত আমি আগুনে ঢেকে ফেললাম এবং আমি লোকের কাছে গিয়ে ঘুষি মারতে লাগলাম। শুধু আমার ডান হাত নয়, ডান হাতের সাথে 10টা হাতও বের হয়েছে পিঠ থেকে, যেগুলো একসাথে ঘুষি মারছে লোককে। লোক তার হাত দিয়ে আমার 6-7টা ঘুষি থামাতে পারলেও বাকি কয়েকটা ঠিকই শরীরে লেগেছে। তেমন শক্তিশালী ঘুষি না হলেও আমি ঠিক একটা পয়েন্ট করে সবগুলো ঘুষি মারছি। 1 মিনিটের মধ্যে আল্ট্রা স্পিডে আমি পুরো 200 ঘুষি মেরেছি একটা হাত দিয়ে। ঘুষিগুলোর পর লোক হেসে আমার দিকে বলতে লাগলো, এটাই আশা করেছিলাম আপনার থেকে। যতই গড হ্যান্ড থাকুক না কেন, একজন মানুষ তো মানুষই থাকে, শারীরিক দিক দিয়ে তারা দুর্বলই হয়। লোক হেসে আমাকে বলতে লাগলো। তার কথা সত্য, মানুষ শারীরিক দিক দিয়ে বাকি গোত্র থেকে অনেক দুর্বল। আমার কাছে হিলিং ক্ষমতা থাকার ফলে আমি এতদিন বেঁচে আছি, না হলে অনেক আগেই মারা যেতাম। লোকের এই কথা আমি অমান্য করতে পারলাম না। হ্যাঁ, আমরা মানুষরা অনেক দুর্বল, শারীরিকভাবে আমরা ঠিকই দুর্বল। যারা অন্য গোত্রের সাথে কিছু করতে পারবে না, তবে লোক হয়তো জানে না মানুষরা তাদের নিজেদের দিক দিয়ে আলাদা। একটা জিনিস আমি ভুলেই গিয়েছিলাম, মানুষের কাছে যে জ্ঞান ছিল সেটা অন্য কোনো গোত্রের কাছে ছিল না আগের দুনিয়াতে, আর এবারও সেটাই হবে। যদিও মানুষ এই দুনিয়ায় তেমন সুবিধা পায় না জ্ঞান অর্জনের, কিন্তু মানুষের জ্ঞান অর্জনের অনেক আগ্রহ আছে, ঠিক আমার মতোই। ড্রাকুলার প্যালেস থেকে আমি অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পেরেছি, যেটা এই দুনিয়ার মানুষদের অনেক উন্নতির পথে নিয়ে যাবে, কিন্তু সেটার জন্য অনেক কষ্ট করতে হবে। যাই হোক,
আমি আশেপাশের অক্সিজেন আমার আগুনের মধ্যে নিয়ে আসলাম। তার জন্য আমার আগুন অনেক গুণ বেড়ে গেল এবং পুরো ডান পাশ আগুন জ্বলতে লাগলো। আগুন আকাশের দিকে অনেকটা উপরে উঠেছে আর চারিদিকে মারাত্মক তাপ দিচ্ছে। আমার তাপ বেড়ে গেল, আমি তেমন ফিল করছি না তাপ, সেটা স্বাভাবিকই রয়েছে। আমি আপাতত শুধু অক্সিজেনই ব্যবহার করছি। এছাড়া অনেক পদার্থ রয়েছে যেগুলো আমাকে ব্যবহার করতে হবে। আমার ম্যাজিক পাওয়ার দেখার ক্ষমতা এখানে অনেক কাজেই দেয়, কারণ আমি বায়ুতে প্রতিটা পদার্থকে আলাদাভাবে এটার জন্য দেখতে পাই। যাই হোক, আমি অক্সিজেনের পরিমাণ আরো বাড়িয়ে দিলাম। আগুন আরো মারাত্মকভাবে জ্বলতে লাগলো। এই অবস্থায় আমি অ্যামোনিয়া গ্যাস এবং এখানে নাইট্রোজেন কিংবা হাইড্রোজেন যোগ করলে এই জায়গায় পুরো বিশাল একটা ডিস্ট্রেশন হবে, অনেকটা নাইট্রোজেন এবং হাইড্রোজেন বোমার মতো কাজ করবে। যাই হোক, আপাতত আমার আগুন অনেক বেড়ে গেছে। আমি আলট্রা স্পিডে আগাতে লাগলাম। তাছাড়া 6টা হাত বের করেছি পিঠ থেকে। পিঠের হাতগুলো আমি আবার স্পিড বাড়ানোর জন্য ভালো একটা বুদ্ধি পেয়েছি। 6টা হাত ফ্লোরে ভর করে সামনের দিকে আমাকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। অনেকটা একটা মাকড়সা যেভাবে তার অনেকগুলো পা দিয়ে দ্রুত চলাচল করে, ঠিক সেভাবে আমি হাতগুলো আমার শরীরকে আরো দূরে ব্যবহার করছি, অনেকটা রাবারের মাধ্যমে পাথর ছোড়ার মতো। আমার স্পিডের কারণে লোক এবার আমাকে দেখতেই পেল না। আসলে অনেক স্পিড বেড়ে গেছে গড হ্যান্ডকে এভাবে ব্যবহার করার জন্য। ডানা থাকলে হয়তো আরো স্পিড হতো, তবে আপাতত এতটুকুই যথেষ্ট। আমি দ্রুত এগিয়ে লোকের মুখে ডান হাত দিয়ে একটা ঘুষি দিলাম। লোক এটা আমার থেকে আশা করেনি। আমার ঘুষিতে এমনিতেই অনেক পাওয়ার ছিল এবং যে স্পিড ছিল তাতে লোক পোল্ট্রি খেতে খেতে একদম দূরে গিয়ে এরিনার দেয়ালের মধ্যে ঢুকে গেল। ঘুষিটা ওর দেয়ায় ঘুষির থেকে অনেকটা শক্তিশালী হয়েছে। লোক ভাঙা দেয়ালের মধ্য থেকে হাঁটতে হাঁটতে বের হয়ে আসলো। ওর বাম পাশের গাল অনেকটাই কেটে গেছে এবং একটা দাঁত ভেঙে পড়ে গেছে, যেটা দূর থেকে আর থুতু মারার ফলে দেখতে পেয়েছি। অ্যাঞ্জেলদের দাঁত অনেক সাদা হওয়ার ফলে দূর থেকেই সেটা জলজল করে জ্বলে, আর থুতুর মধ্যে সেটা ভালো করেই দেখা যাচ্ছিল। লোকের চেহারা দেখে ঠিকই বুঝতে পারছিলাম ও রেগে গেছে। লোক এবার কাছে এসে আমাকে আঘাত করতো না। রাগ দূর থেকে অনেক শক্তিশালী একটা লাইট বল বানিয়ে সেটা আমার দিকে ছুঁড়ে মারলো। আমার জন্য এটাই সুযোগ। আমি চাচ্ছিলাম লোক আমার উপর ম্যাজিক্যাল আঘাত করুক। তার স্পেল যতই শক্তিশালী হোক না কেন, আমার এই হাতগুলো সেটার জন্য পারফেক্ট। আমি সুরক্ষার জন্য 50টা হাত বের করলাম। লোকের লাইট বল আমার গড হ্যান্ডের সাথে সংঘর্ষ করলো এবং সাথে সাথে সকল লাইট বলের সকল ম্যাজিক পাওয়ার অ্যাবজর্ব করে নিল। আমি একটা বাদে বাকি হাতগুলোকে আবার ভিতরে নিয়ে গেলাম। একটা জিনিস আমি বুঝি না, এই হাতগুলো কোথায়? হয়তো শরীরের হাড়গুলোই হাতের রূপ নেয় কিংবা অন্য কিছু হতে পারে। যাই হোক, বাকি হাতগুলো ভিতরে রাখার কারণ হলো এই একটা লাইট বল আমার 50টা হাতই অ্যাবজর্ব করেছে কিছুটা কিছুটা করে, এবং যদি দ্বিগুণ ক্ষমতা আবার সেটা লুকের দিকে ফেলে তাহলে সেটা অনেক শক্তিশালী হবে। আপাতত লুকের লাইট স্পেল আমার একটা হাতে রয়েছে এবং সেটার দ্বিগুণ শক্তিতে এটা তার দিকেই নিক্ষেপ করবে। 2 সেকেন্ড পর পর লাইট বলটা লুকের দিকে ছুঁড়ে মারলো। লোক তার চারিদিকে একটা ব্যারিয়ার বানিয়ে ফেললো, কিন্তু লাইট বলটা ব্যারিয়ার ভেঙে ফেলে। লোক তার হাত দিয়ে লাইট বল থামানোর চেষ্টা করলো আর সেটা থেমে গেল। লোকের হাতে অনেক ক্ষত হয়েছে, তবে যেটা আস্তে আস্তে হিল হওয়া শুরু করেছে। লোক রাগে কি করবে বুঝতে পারছে না, কারণ ম্যাজিক পাওয়ার আমার উপরে কাজ করবে না। তাই লোক সাথে সাথে আবার আমার কাছে চলে আসলো, হাতে হাতে লড়তে। আমিও আবার প্রস্তুত। আমার ডান পাশের আগুন আমি আবারও বাড়িয়ে নিলাম। এটা অনেকটা পাওয়ার বুস্টের মতো। আগুন আমার ডান অংশের ক্ষমতা বাড়িয়ে দেয়। অবশ্য পানির ট্রিবিউট থাকলে আমি 2 অংশকে সমানভাবে ব্যবহার করতে পারতাম। লুক আমার কাছে আসার আগে ওর উপর একটা ম্যাজিক স্পেল ব্যবহার করলো। সেটা ওর শরীরের বডি অনেকটা বাড়িয়ে দিল। ওর সমস্ত পেশি ফুলে গেল। বুঝতে পারলাম ও নিজেও একটা পাওয়ার বুস্ট স্পেল ব্যবহার করেছে। আগের থেকে অনেকটা ক্ষমতা ওর বেড়ে যাবে। তাই আমিও আমার পুরো ক্ষমতা দিয়ে ঘুষি মারতে গেলাম। দুজনের ঘুষিতে পুরো এরিনার মধ্যে ভূমিকম্প হয়ে গেল। ফ্লোর গর্ত হয়ে গেল অনেকটা আমাদের আশেপাশে, যদিও দুজনের ক্ষমতা এখন সমান সমান। তারপরও ঘুষির কম্পনে আমার ডান হাতের জামার হাতা পুরো ছিঁড়ে গেছে, যেটা দিয়ে ইগ্রাসিলের ছবি পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। ইগ্রাসিল এতক্ষণ ঘুমেছিল, কিন্তু আমাদের লড়াইয়ের ফলে সে নিজেও জেগে উঠছে। আমার আগুন এতক্ষণ এমনিতেই মারাত্মকভাবে জ্বলছিল, কিন্তু হঠাৎ ইগ্রাসিল চিল্লিয়ে উঠল। আমার ডান পাশের অংশের আগুন আরো দ্বিগুণ ভাবে জ্বলতে লাগলো। এবার পুরো এরিনা উত্তপ্ত হয়ে গেল। আমার ডান চোখ পুরো লাল হয়ে গেল, যদি সবকিছু লাল লাল দেখতে লাগলাম। হঠাৎ ইগ্রাসিল বলতে লাগলো, জ্যাক, তুমি আমাদের ম্যাজিক পাওয়ার দেখার ক্ষমতা পুরোপুরি মাস্টার করে ফেলেছো। জি, আর ঠিক জায়গায় তো তাহলে হয়েছে। হ্যাঁ, এখন তুমি আরো ক্লিয়ার ভাবে ম্যাজিক্যাল পাওয়ার দেখতে পারবে।
শত্রুর শরীরের কোথায় দিয়ে ম্যাজিক পাওয়ার বের হচ্ছে সেটা দেখে আবার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এটা তো সুসংবাদ। লাল চোখ কেমন দেখাচ্ছে সেটা আমার দেখার ইচ্ছা এখন, কিন্তু সেটা না হয় আমি পরে দেখব। আপাতত আমার শরীরের আগুন লুকের দিকে ডানার পালক পড়ে যাচ্ছে, সেটার ওর ডানা থেকে পড়ে যাচ্ছে। যাক, এবার না হয় লুককে আমার তাপে কুক করা যাবে। এই রিয়েলিটিতে আমার একটা ক্ষমতা রয়েছে ছোট থেকেই। আমি যেগুলো ধরনের ম্যাজিক পাওয়ার দেখতে পারতাম, এই ম্যাজিক পাওয়ারগুলো দেখার ক্ষমতা শুধু ড্রাগনদের ছিল, যেটা তারা ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারতো না। ড্রাগনরা সাধারণ চোখে কিছু দেখতে পারতো না। তাদের এই ক্ষমতার নাম ম্যাজিক সেন্স। তারা এটার মাধ্যমে তাদের আশেপাশের সকল ম্যাজিক পাওয়ার দেখতে পাইত, অনেকটা আলোর মতো। আলো যেভাবে একটা জিনিসের উপর পতিত হয়, সেটা থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে আর আমরা সেটা দেখতে পাই, ঠিক তেমনি আশেপাশের ম্যাজিক পাওয়ার বিভিন্ন জিনিস থেকে প্রতিফলিত হয়ে ড্রাগনদের চোখে আসায় ড্রাগনরা সবকিছু দেখতে পাইত। অবশ্য সেই একই ক্ষমতা আমার জন্য, যদিও আমি এতদিন দুই চোখ দিয়ে হালকা পাতলা ম্যাজিক পাওয়ার দেখতে পারতাম, কিন্তু আজ লুকের সাথে লড়তে লড়তে আমি সেটার উন্নত লেভেলে চলে গেছি। আপাতত আমি বাম চোখ দিয়েও কোনো ম্যাজিক পাওয়ার দেখতে পাচ্ছি না, শুধু ডান চোখ, যেটা কিনা লাল হয়ে গেছে। আমার ডান সাইডের আগুন অনেক তীব্র হয়ে গেছে, আর সেই আগুনেই আমার মুখের প্রতিফলন দেখতে পাচ্ছি। আগুন অনেক বেশি তাপমাত্রায় আসার ফলে সেটা ভাঙা ফ্লোরে অনেকে ইটের টুকরোর গলিত বাষ্প করে দিচ্ছে, যেটার মধ্যে সিলিকনও রয়েছে, যেটা আগুনের মধ্যে কিছুটা তরল আকার গ্রহণ করেছে। আর তার ফলে আগুন অনেকটা আয়নার মতো কাজ করছে। যদিও প্রতিফলন সামান্য, তারপরও কিছুটা হলেও নিজের চেহারা দেখা যাচ্ছে। তাতে আমি আমার ডান সাইডের লাল চোখ স্পষ্ট দেখতে পেয়েছি। যাই হোক, ড্রাকুলার লাইব্রেরি আমাকে অনেক সাহায্য করেছে বিভিন্ন জিনিস বের করতে। সাধারণত বালুর মধ্যে সিলিকন ডাইঅক্সাইড থাকে, যেটাকে 1700 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে সেটা গলে তরল হয়, তারপর এটা স্বচ্ছ আকার ধারণ করে। সেটাকে কঠিন করলে স্বচ্ছ গ্লাস পাওয়া যায়, আর সেই গ্লাসের একপাশে জিঙ্ক, কপার কিংবা অন্যান্য কিছু তরল পদার্থ করে প্রলেপ লাগিয়ে দিলে সেটা আয়না হয়ে যায়। এরকম ভাবে আয়না কেউই ব্যবহার করে না এই রিয়েলিটিতে। এই দুনিয়া ম্যাজিকের, তাই সায়েন্সের কোনো জিনিস এখানে আর বেঁচে নেই। এখানের আয়না বানানো হয় পানি দিয়ে, পানির উপরেও প্রতিফলন দেখা যায়, তবে সেটা স্পষ্ট হয় না। এজন্য পানিকে ম্যাজিক দিয়ে বরফ বানিয়ে সেটাকে একটা স্বচ্ছ কাচের রূপ দেওয়া হয়, আর সেটার পিছনে ডার্ক ম্যাজিকের মাধ্যমে কালো প্রলেপ দেওয়া হয়। এভাবেই এখানের আয়না তৈরি হয়। আগুনের মধ্যে আমার প্রতিফলন দেখে আমার অসাধারণ একটা বুদ্ধি চলে আসলো। আমি নতুন আয়না ব্যবসায়ী হতে পারবো। এই ম্যাজিক ছাড়া আমি আয়না তৈরি করতে পারি। অবশ্য সত্যিকারের প্রাকৃতিক আয়না অনেক বেশি স্পষ্ট হয় ম্যাজিকের আয়নার থেকে। যাই হোক, আয়নার চিন্তা পরে করা যাবে। আমি আপাতত লুকের চিন্তা করি। লুক নিজেও নিজের শরীরের শক্তি দ্বিগুণ করে নিয়েছে। এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই। যদিও আমি হাতে হাতে লড়তে তেমন কিছু করতে পারছি না, তারপরও আমি আমার অ্যাঞ্জেল ম্যাজিকগুলো ব্যবহার করতে শুরু করলাম। একজন অ্যাঞ্জেল আরেকটা অ্যাঞ্জেলের সাথে লড়তে দুজন দুজনের আক্রমণ স্পেল সবকিছু সম্পর্কে আগে থেকেই ধারণা পাবে। আমি যেহেতু কোনো অ্যাঞ্জেল না, তাই সেটার ভয় নেই। কিন্তু আমি টাইম স্পেল ব্যবহার করতে চাই না। টাইম স্পেল অনেক ভয়ানক একটা স্পেল। যদি কোনো কিছু না বুঝেই সময়কে নিয়ে খেলা করি, তাহলে সেটা আমার জন্য খারাপ হবে। আমি সময়কে কয়েক মুহূর্ত পেছাতে পারি, এতে করে আমি আমার শত্রুর আঘাত খেয়ে বুঝতে পারবো সে কি করবে, আর সময়কে পিছিয়ে আমি সেটার বিরুদ্ধে কাজ করতে পারবো। তবে এটা অনেক মারাত্মক স্পেল। এটা আমি একবার ব্যবহার করেছিলাম, অবশ্য জিনিসটা পেঁচালো। কিন্তু ড্রাকুলা লাইব্রেরিতে একটা বই ছিল শুধু সময় নিয়ে, সেটা থেকে অনেক কিছুই জানতে পেরেছি আমি। যদিও আগের দুনিয়ায় মানুষেরা কোনো ম্যাজিক ব্যবহার করতে পারতো না, কিন্তু তাদের ব্রেইনই ছিল আসল ম্যাজিক। আমি যে টাইম লুপ স্পেল ব্যবহার করে ডেভিল কিং এর সেই আঘাতকে 1 মিনিট পিছিয়ে দিয়েছিলাম, সেটার কারণে নতুন একটা সময়ের ডাইমেনশন তৈরি হয়েছে। বিষয়টা এরকম, যদি আমি এখন মারা যাই এবং কেউ সময় পিছিয়ে দিয়ে আমাকে জীবিত করে, তাহলে এখানে দুটো সময় ডাইমেনশন তৈরি হবে। একটার মধ্যে আমি জীবিত থাকবো, আর একটার মধ্যে আমি মৃত। জিনিসটা পেঁচালো হলেও আজ পর্যন্ত এই দুনিয়ায় কেউ সেটা বের করতে পারেনি। কিন্তু একরকম হাজার হাজার থিওরি আগের দুনিয়ায় পৃথিবীর মানুষেরা দিয়েছে, যেটা সত্য। আমি শিওর না যে টাইম লুপের কারণে অনেকটা ডাইমেনশন তৈরি হচ্ছে কিনা, কারণ 1 মিনিট সময় তেমন কোনো ব্যাপার না, তারপরও একটা ভয়ানক। যদিও আমি টাইম রিজার্ভ স্পেলও জানি, যেটা 1 দিন সময় পিছিয়ে দিতে পারবে, কিন্তু এসব স্পেল কোন দিক দিয়ে ব্যবহার করা যাবে না। আমি সময়ের ব্যাপারে ড্রাকুলার লাইব্রেরি থেকে এত কিছু না জানলে হয়তো এগুলো ব্যবহার করতে পিছুপা হতাম না, কিন্তু সময়কে এভাবে ব্যবহার করা মোটেও ঠিক হবে না।
টাইম স্পেল মূলত অ্যাঞ্জেলদের স্পেল, যদিও অ্যাঞ্জেলরা শুধু সময়কে আটকাতেই পারে এই দুনিয়াতে, কিন্তু আগের দুনিয়াতে আমার কাছে অ্যাঞ্জেল রাজার থেকেও বেশি ক্ষমতা ছিল, যেটার কিছুই আমি ব্যবহার করতে পারি না এখন। আগের দুনিয়ায় অ্যাঞ্জেলদের অনেক কিছুই এরা জানে না, তবে কিছুটা হলেও আমি জানি, যদিও সেটা খুবই সামান্য। আমি আমার আগুন দিয়ে আমার শরীরের ডান অংশ শক্ত আর্মর বানিয়ে নিয়েছি এবং লোককে ঘুষির উপরে ঘুষি দিচ্ছি। যদি ওর ডান পাশের ঘুষি আমি আমার ডান হাত দিয়ে আটকাচ্ছি এবং তাতে ওর অনেক ক্ষত হচ্ছে, তারপরও আমার বাম হাত অনেক দুর্বল। ওর বাম হাত দিয়ে যখন আমাকে ঘুষি মারে তখন আমার জন্য সেটা কষ্টকর হয়ে যায়। আমি একসাথে আমার গড হ্যান্ড এবং নিজের শরীরের আগুন কন্ট্রোল রাখতে পারছি না, কারণ বায়ুর অক্সিজেন কন্ট্রোল করা আমার কষ্টের বিষয়। আশেপাশে অনেক লোক হওয়ায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অক্সিজেন থেকে বেশি হয়, আমার আগুনে নিয়ন্ত্রণ রাখাও কষ্ট হচ্ছে। আমি বেশি চিন্তার মাধ্যমে থাকার ফলে লুক আমার গালে একটা ঘুষি দিয়ে সোজা উপরে পাঠিয়ে দিল। ঘুষিটার পাওয়ার আগের গুলোর থেকে বেশি ছিল। আমার ডান চোখ দিয়ে আমি ওর ম্যাজিক পাওয়ারগুলো দেখে বুঝতে পারলাম সেটা আবারও দ্বিগুণ বেড়ে গেছে। লোক ওর ওপরে যে স্পেল ব্যবহার করেছে সেটা 2 মিনিট পর পর ওর ক্ষমতাকে দ্বিগুণ করে দেয়, মানে 2 মিনিট পর পর ওর ক্ষমতা বাড়তেই থাকবে। আমি উপরে ওঠায় আমি এখানে সঠিকভাবে উঠতে পারবো না, তাই একদম নিচের দিকে পড়তে লাগলাম। হঠাৎ লোকের ডান হাত দিয়ে বরফ বের করতে লাগলো। আমি বুঝতে পারলাম ওর অ্যাট্রিবিউট পানির। পানিকে 2 মাত্রায় ব্যবহার করা যায়, এক হচ্ছে শূন্যের উপরে, আরেক হচ্ছে শূন্যের নিচে। অবশ্য জন্ম থেকেই একজনের কাছে এই ক্ষমতা থাকে, আবার অনেকে দুটো একসাথেও পায় অ্যাট্রিবিউটের মতে। বেশিরভাগই পানি ব্যবহার করলেও বরফ বানানোর ব্যবহৃত করতে পারে না, আবার বরফ ব্যবহার করলে পানি ব্যবহার করতে পারে না। আবার যারা দুটোই ব্যবহার করতে পারে তারা দুটোই কাজে লাগায়। যাই হোক, লোক বরফ আমার দিকে মারলো, সেটা তাপমাত্রা ছাড়া জ্বলবে না, আর আমি এখন হাওয়ার মধ্যে। আমি নিচে নামার চিন্তা করব নাকি আমার তাপমাত্রা সেটা বুঝতে পারছি না। আর লোক যদি আমার বাম দিকে আঘাত করে তাহলে এমন একটা আহত হব। যাই হোক, আমি খারাপ একটা পজিশনে এখন। লোক আমার উপরে আঘাত না করে ফ্লোরে যেখানে আমি পড়ব ঠিক সেখানে তলোয়ার খাড়া করে তৈরি করে দিল, যেগুলো বরফের তৈরি। বরফ অনেক শক্তিশালী একটা পদার্থ, যদি এটা একদম কঠিন হয়। আর যাদের ম্যাজিক পাওয়ার অনেক শক্তিশালী তাদের বানানো বরফ সাধারণত এটা তলোয়ারের মতো শক্তিশালী হয়, যেগুলোকে তলোয়ারের আঘাতেও সহজে ভাঙা যায় না। এখন আমি যদি নিচে পড়ি তাহলে ঠিকই আমার কাজ শেষ। এখন আমার তাপমাত্রাও কাজে দিবে না, কারণ আমি একদম নিচে চলে এসেছি। আমার রিয়াকশন দেওয়ার মতো সময় নেই এখন। সময়ের স্পেল আমি ব্যবহার করে সময়কে আটকাতে পারবো, কিন্তু নিজেকে না। আমি নিচে পড়বই সব হলে। সময়কে পিছাতে পারবো না আমি, যেটা সময়ের নিয়মের বাইরে চলে যাবে। তাই এখন একটাই কাজ, আমি গ্রেভিটি স্পেল ব্যবহার করব এখনই। নিজের গ্রেভিটি কন্ট্রোল করতে পেরেই আমি এখন এই ব্যবস্থা থেকে বের হতে পারবো। আমি আমার গ্রেভিটি 0 করে নিলাম এবং উপরেই ভাসতে লাগলাম। অবশ্য আমরা এখন আছি আকাশের, তাই এখানের গ্রেভিটি মাটি থেকে অনেক কম। আমার 0 গ্রেভিটি এখানের জন্য একদম ঠিক হলো না, বরং আমি আকাশে ভেসে যাচ্ছি উপরে। লুক আবার এভাবে ভাষা দেখে রেগে গেল। অবশ্য গ্রেভিটি কন্ট্রোল করতে পারে সেরকম এই দুনিয়াতে খুব কমই আছে, তারপরও তারা সেরকম কোনো শক্তিশালী না। 0 গ্রেভিটি পর্যন্ত তাদের ক্ষমতা, কিন্তু আমি ড্রাকুলাকে যেভাবে গ্রেভিটি কন্ট্রোল করতে দেখেছিলাম সেটা অন্য লেভেলের, যেটা ডানাচাড়া শুধু গ্রেভিটির মাধ্যমে আকাশে উড়ে। জিনিসটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে, কিন্তু লেম্বুতে কয়েকবার চেষ্টা করেও আমি পারিনি। যাই হোক, এবার আমি আরো ভালো একটা বুদ্ধি পেয়েছি। আমি আমার ডান এবং বাম দুটো একসাথে রাখলাম, আর ডান পায়ের তালু দিয়ে আমি আগুন নিচের দিকে নিক্ষেপ করতে লাগলাম। এতে করে আমি অনেকটা স্পিডে এগিয়ে যাচ্ছিলাম। 0 গ্রেভিটি বেশিক্ষণ থাকলে সবারই বমি চলে আসে, কিন্তু সেটা আমার জন্য হচ্ছে না, কারণ ড্রাকুলার সেই হার্ট বের করা ট্রেনেই আমার কাজে দিচ্ছে সেটার জন্য। গ্রেভিটি কন্ট্রোলের জন্য নিজের শরীরের রক্ত চলাচল একদম পারফেক্ট থাকতে হয়। শরীরের রক্ত চলাচল কন্ট্রোল করতে পারলে গ্রেভিটি কন্ট্রোল কোনো ব্যাপারই না। অবশ্য এটা শুধু ভ্যাম্পায়ারদের ক্ষমতা, কিন্তু ভ্যাম্পায়ারই আছে যারা শুধু এটা কোনো রকম ব্যবহার করতে পারে। যেহেতু আগের দুনিয়ার মতো নয় এই দুনিয়া, তাই এখানে আপাতত সময়ের জন্য বলা যায় ড্রাকুলার এই গ্রেভিটি কন্ট্রোল সবার থেকে একদম উচ্চ লেভেলে। আমার গোল এখন সেই উচ্চতায় পৌঁছানো, আর সেটার জন্য আমাকে নিজের মতো করে সাজাতে হবে সবকিছু। আর সেটা করতে হলে এটা অবশ্যই কাজে দিবে। আমি আবার ডান পা এবং হাতের তালু দিয়ে সেই স্পিডে আগুন বের করতে লাগলাম। বিশেষ করে আমি কিছুটা অক্সিজেনের সাহায্য হালকা আগুন আমার হাত এবং পায়ের তালুতে ধরিয়েছি। সেটাতে কিছুটা অক্সিজেনের সাথে অসংখ্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড একসাথে ছুড়ে মেরেছি। কার্বন ডাই অক্সাইড আগুন নিভালেও অক্সিজেনের সাথে সেটা আগুনের শিখাকে শুরু করে একদম নিচের দিকে নিয়ে যাচ্ছে।
আগুনের উত্তাপও অনেক বেড়ে গেছে। আমার হাত এবং পা এখানে রকেটের জ্বালানি হিসেবে কাজ করছে, আর এটা আশেপাশের কার্বন ডাই অক্সাইডের সাহায্যে সম্ভব হচ্ছে। যদিও আমি এখন অনেকটা প্লেনের মতোই চারিদিক দিয়ে উড়ছি। হালকা সমস্যা হলেও কিছুক্ষণের মধ্যে আমার আয়ত্তে চলে আসলো। নিচ থেকে লোক তার বরফ এবং লাইট বল আমার দিকে ছুটতে লাগলো, কিন্তু আমি সেগুলো থেকে সরে সরে উঠতে লাগলাম। উড়ে যে এতটা মজা হবে সেটা আমি বুঝতে পারিনি। আমার শরীর জিরো গ্র্যাভিটিতেই আছে, আর আমার হাত এবং পায়ের আগুন আমাকে সামনের দিকে পাঠিয়ে দিচ্ছে। বাম হাত বা পা দিয়ে আমি আমার শরীরকে বিভিন্ন দিকে মোচড় দিয়ে ঠিক রাখছি। অনেকক্ষণ লোকের আক্রমণগুলো থেকে সরে সরে যাওয়ার মাধ্যমে আমার স্পিডও বেড়ে গেল, আর সেটা বাড়াতে আমার সাহায্য করলো ইগ্রাসিল। ওর আগুন এত তাপে শুরু হয়ে নিচের দিকে যাচ্ছে যে আমার স্পিড এখন একটা জেট প্লেনের মতো হয়ে গেল। অবশ্য সেটা আমি মনে করি, কিন্তু জেট প্লেনের তেমন কাছাকাছি যাইনি আমি। অবশ্য কিছুটা চেষ্টা করলে চলে যাব। আমি আর নিচে নামছিলাম না, কারণ উড়ার মজা পাচ্ছিলাম আমি। ডানা দিয়ে উড়ার ফিলিংস আমার এখনো মনে আছে। সেটা অনেক সহজ এবং মজাদার, কিন্তু এটা অনেক কঠিন এবং কষ্টদায়ক। তারপরও এটাই আমার ভালো লাগছে। এটার মাধ্যমে অনেকটা সুপারম্যান ফিল হচ্ছে আমার মধ্যে, যদিও আগের দুনিয়াতে টিভিতে দেখেছিলাম সুপারম্যান। যাই হোক, লোক ওর ডানা মেলে অনেক স্পিডে আমার কাছে চলে আসলো। আমি উঠতে লাগলাম। আপাতত কোনো মারামারি হচ্ছে না, কে কার থেকে দ্রুত সেটা বের করা হচ্ছে। আমি সামনে আমার আগুনের সাহায্যে জিরো গ্র্যাভিটিতে উঠছি। পুরো এরিনা ঘুরেই শুধু আমি, আর আমার পিছনে লোক রেগে আমার ধরার জন্য ওর ডানা দিয়ে উড়ে আমার দিকে আসছে। কিছুক্ষণ উড়ার পর আমার ভিতর অনেকটা বুদ্ধি আসলো। আমার যে আগুনগুলো আমার পা এবং হাতের থেকে সরু হয়ে নিচের দিকে যাচ্ছে, আমি সেগুলোর মধ্যে কিছুটা নাইট্রোজেন এবং হাইড্রোজেন ছেড়ে দিলাম। বায়ুতে দুটোই পাওয়া যায় গ্যাস আকারে, আর এগুলো আমার লাল চোখ দিয়ে দেখা যায় কোনো সমস্যা হচ্ছে না। আমি বায়ুতে সব ধরনের গ্যাসকে স্পষ্ট দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আশেপাশের যা কিছু আছে সবকিছুর ম্যাজিক পাওয়ার স্পষ্ট আমার চোখের সামনে ভাসছে। এই ম্যাজিক পাওয়ার দেখার ক্ষমতা, এটা অনেক স্পেশাল একটা পাওয়ার। আমার মনে হচ্ছে আমি ম্যাজিক পাওয়ারের দুনিয়ায় চলে এসেছি। যাই হোক, কিছু নাইট্রোজেন এবং হাইড্রোজেন কার্বন ডাই অক্সাইডের সাথে মিশিয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন ডাই অক্সাইড তৈরি করবে তাপে, আর সেটা এই প্রচণ্ড তাপ এবং নিম্নচাপের ফলে ফেটে যাবে, যেটা অনেক বড় একটা বিস্ফোরণের সৃষ্টি করবে। এক কথা, এখানে ছোটখাটো একটা নাইট্রোজেন এবং হাইড্রোজেন বোমা দেখা যাবে, যদিও আসল থেকে পুরো ভিন্ন হবে। তারপরও চেষ্টা করে দেখা যাক। হঠাৎ বিস্ফোরণ হলো, বিশাল একটা, যদিও এটা আসল জিনিসের মতো অনেক ছোট, তারপরও ভয়ঙ্কর কাছে থাকার জন্য। আমার পায়ের নিচেই ফেটেছে, তাই আমি একদম গ্যালারিতে গিয়ে পড়েছি। লোকের মুখের একদম সামনে ফেটেছে, তাই ও ফ্লোরে অনেক গর্ত করে নিচে পড়ে গেছে। আমি ওর অবস্থান জানি না। আমি আমার ডান পা আগুনে আমাকে থাকার ফলে ঠিক আছে, কিন্তু বাম পা পুড়ে গেছে। অনেকটা সময় লাগবে হিল হওয়ার জন্য, যদিও আমি যতটা সম্ভব নিচে বিস্ফোরণের ব্যবস্থা করেছিলাম। তারপরও আমি আপাতত সময়ের জন্য বাম পা ফিল করতে পারছি না। অনেক গুরুতর আঘাত, যেটা বুঝতে পারছি। আমি কোনো রকম ডান পায়ে ভর করে গ্যালারি থেকে এরিনার মধ্যে লাফ দিলাম। গ্যালারি উঁচু করে বানানো হয়েছে, তাই অনেকটা উপর থেকে ঝাঁপ দিলাম এক পায়ে, যদিও জিরো গ্র্যাভিটি করে আমি ঠিক রেখেছিলাম। আমার হিলিং ক্ষমতা আস্তে আস্তে কাজ করছে। পুরো বাম পা হিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, অবশ্য এটার জন্য সময়ও লাগবে। আমার শরীরের অনেকটা অংশ ক্ষত হয়েছে। বাম পায়ের অবস্থা বেশি খারাপ। পায়ের মাংস বেরিয়ে গেছে, অবশ্য সেটাও পুড়ে গেছে। আমি আগুন নিয়ন্ত্রণ রাখতে পারলেও প্রাকৃতিক জিনিস যেরকম ভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না, যদিও সকল পদার্থকে আমি নিজের মতো নাড়াতে পারি ম্যাজিক পাওয়ার দিয়ে। কিন্তু কোনো বিস্ফোরণকে তো আর আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আমি ডান পায়ে ভর করে এগিয়ে গেলাম। লোক যেখানে পড়ে আছে সেখানে গর্তের নিচে ভালো করে দেখা যাচ্ছে না, অনেক বড় গর্ত হয়েছে। হঠাৎ লোক সেখান থেকে বের হয়ে আসলো। ওর মুখের পুরোটা পুড়ে গেছে। শুধু তাই না, ওর শরীরের উপরের অংশও পুড়ে গেছে। সাদা মাংস বের হয়ে গেছে, যেটা পুড়ে গেছে। শুধু অ্যাঞ্জেল বলে এতক্ষণ জীবিত আছে। তারপরও আমি যে বিস্ফোরণ বানিয়েছিলাম সেটাকে একটা ছোট গ্রেনেডের মতো বলা যায়। আমি অনেকটা উপরে থাকলেও সেটা ঠিক লোকের মুখের সামনে ছিল। ওর শরীর শক্তিশালী হওয়ায় বেঁচে গেছে। আমি ভাবতেও পারিনি এতটা শক্তিশালী হবে। হঠাৎ গর্ত থেকে উপরে উঠল লোক, তার সাথে সাথে পড়ে গেল নিচে। বাইরে থেকে অনেকগুলো অ্যাঞ্জেল উড়ে আসলো এবং এখানে হিল করা শুরু করলো। আমার পাও অনেকটা হিল হয়ে গেছে এতক্ষণে। লোক হয়তো বুঝতে পারবে মানুষেরা কখনোই দুর্বল ছিল না, কারণ তাদের কাছে যেটা ছিল সেটা অন্য কারো কাছে ছিল না। সেটা হলো তাদের মেধা। তাদের কাছে ম্যাজিক না থাকলেও
এরকম জিনিস ছিল যেটা পুরো একটা বিশাল দেশকে ধ্বংস করে দিতে পারত। যদিও মানুষের কাছে এরকম জ্ঞান অর্জনের সুবিধা নেই, তার কারণ ম্যাজিক এসে সেটা তাদের থেকে কেড়ে নিয়েছে এই দুনিয়া থেকে। তা না হলে এই পুরো দুনিয়ায় এখন মানুষের দখলেই থাকতো। হঠাৎ এরিনার মধ্যে ড্রাকুলা প্রবেশ করলো। উঠতে উঠতে আমার উপরের হাওয়ার মধ্যে দাঁড়ালো সে। সকল অ্যাঞ্জেলরা মিলে প্রথমে তার উপর হামলা করতে গেল, কিন্তু সে শুধু বলল, সবাই হাঁটুতে বসে যাও। ড্রাকুলার এটা বলার সাথে সাথে পুরো এরিনার মধ্যে গ্রেভিটি এত শক্তিশালী হয়ে গেল যে সেটা সকল অ্যাঞ্জেল সহ আমাকেও হাঁটুতে বসিয়ে দিল। এটাকে গ্রেভিটি কন্ট্রোল বলা যাবে না, শুধু এটা অনেকটা জোর করে হুকুম মানানোর মতো। ড্রাকুলা যেটা বলল ঠিক সেটাই করতে হলো এখানে আমাকেও। আমি এখানে লড়তে আসিনি কারো সাথে, অবশ্য ভালোভাবে আদেশ নিয়ে প্রবেশ করতাম এখানে, কিন্তু একজনকে নিয়ে যাওয়ার অনেক প্রয়োজন ছিল, যার জন্য অপেক্ষা করতে পারিনি। দুঃখিত এভাবে আসার জন্য। ড্রাকুলা, আপনি? ও জ্যাক, তুমি এখানে? তাহলে আপনি এখানে কেন? আমি এসেছিলাম তাকে নিয়ে যে আমার প্যালেসে নিয়ন্ত্রণ করবে। ও মানে আপনি চুজ করেছেন যে আপনার রাজ্যের রাজা হবে? হ্যাঁ জ্যাক, আমি এখানে এসেছি প্রিন্সেস এলিনাকে নিয়ে যেতে। সেই হবে আমার রাজ্য এবং আমার প্যালেসের রানী। থরের সাথে আমি উড়ে যাচ্ছি অনেক স্পিডে। জানি না কোথায় ড্রাকুলার হোটেল রয়েছে। অবশ্য এখন আর হোটেল বলা যাবে না, সেটা একটা প্যালেস, আর সেটাই হয়তো ড্রাকুলার নতুন রাজ্যের ক্যাপিটাল হবে। যাই হোক, থরের সাথে আমি উড়ে যাচ্ছিলাম। এমন সময় থরের মিউনির হঠাৎ থেমে গেল। আমি আর থর একদম নিচের দিকে পড়তে লাগলাম। কি হলো কিছু বুঝতে পারলাম না। দুজন অনেক স্পিডে নিচে পড়ছি। তখনই থর বলতে লাগলো, এই জায়গায় কিছু একটা আছে যেটার কারণে মিউনির উঠতে পারছে না। এটা কি ভালো খবর নাকি খারাপ? অবশ্যই খারাপ। এত উপর থেকে পড়ছি, হাড় তো আমার কয়েকটা ভাঙবেই, কিন্তু তোমার কি হবে সেটা ভাবছি। এখন মজা করার সময় না। থর হেসে যাচ্ছে। এদিকে আমরা দুজনই অনেক স্পিডে নিচের দিকে পড়ছি। নিচে পড়লে আমার অবস্থা খারাপ হবে সেটা বোঝা যাচ্ছে, তাই আমি বাম হাত দিয়ে ভেলির তলোয়ার বের করলাম এবং সেটা দিয়ে মাটির থেকে উপর পর্যন্ত একটা পানির টর্নেডো বানালাম, যেটার উপরে আমরা পড়ার পর ঘুরতে ঘুরতে মাটিতে আস্তে আস্তে নেমে গেলাম। আমি তো ভাবছিলাম আমাদের অবস্থা এখানেই শেষ। থর ওর মিউনির উঠিয়ে বলতে লাগলো, হ্যাঁ, আমার জন্য বেঁচে গেলেন। আমি বুঝতে পারছি না, মিউনিরকে তো আমি উড়াতে পারছি, কিন্তু মিউনিরের ভিতর আমার ক্ষমতা যাচ্ছে। এটা একদম সাধারণ হয়ে গেছে। থর ওর মিউনিরকে উল্টিয়ে উল্টিয়ে দেখতে লাগলো, আর এদিকে ভেলি ও ইগো আমাকে বলতে লাগলো, জ্যাক, আশেপাশে আমি ড্রাগনদের ম্যাজিক পাওয়ার দেখতে পাচ্ছি। তার মানে এখানে ড্রাগন ব্লেড আছে। যে ম্যাজিক পাওয়ার দেখতে পাচ্ছি তাকে বলা যাচ্ছে এখানে স্কাই ড্রাগন, রাইকোয়া এবং থান্ডার ড্রাগন বোল্ট রয়েছে। আচ্ছা, ধন্যবাদ তোমাদের। একটু সাবধান থাকো। এই পুরো শহরটা দুই ড্রাগনের ব্যারিয়ার দিয়ে ঘিরে রয়েছে। এখানে ড্রাগন স্পেল ছাড়া সাধারণ কোনো ম্যাজিক পাওয়ার কাজে দিবে না। আচ্ছা, বেলি এবং ইগ্রাসিলের কথা শুনে বুঝতে পারলাম আমরা এই খারাপ জায়গায় এসে পড়েছি, যেখানে আসা আমাদের ঠিক হয়নি। দুটো ড্রাগনের ব্যারিয়ার থরের মিউনিরকে ও সাধারণ হাতুড়ি বানিয়ে দিয়েছে। থর আর মিউনির নিয়ে ব্যস্ত থাকায় আমার কথা শুনতে পারেনি। আমি থরের কাছে গেলাম এবং ড্রাগনদের ব্যাপারে সবকিছু এক এক করে থরকে বলতে লাগলাম, যাতে ব্যাপারটা সে বুঝতে পারে। ও তাহলে এই কথা, সকল ড্রাগন মারা গিয়েছে, শুধু শক্তিশালী 6 ড্রাগন বেঁচে আছে, তাও আবার সেটা অস্ত্র হয়ে। হ্যাঁ, এরকম একটা অস্ত্র তো আমারও দরকার। মিউনিরের অযোগ্য কখনো হয়ে গেলে হয়তো সেটাই আমার কাজে দিবে। এত সহজ নয়। কেন? তুমি তো বললে কেউ তোমার অস্ত্র উড়াতে পারবে না, উঠাতে পারবে না, কিন্তু আমি তো তখন দুটোই তোমার কাছে এনে দিলাম। আগের বিষয়টা আমি খেয়াল করিনি। আসলে আমি প্রিজনের জন্য আটকা থাকায় থর আমার ব্যাগ সহ দুটো তলোয়ার আমার হাতেই তুলে দিয়েছিল, যেটা আমি বাদে কাউকে ব্যবহার করতে পারি না। আমি সবকিছু চেক করার জন্য থরের হাতে ভীরুদাকে তুলে দিলাম। ঠিকই থর উঠাতে পারলো, কিন্তু থরের হাতে সেটা সাধারণ একটা তলোয়ার, যার কোনো ক্ষমতা নেই। অবশ্য এটার লজিক আমি নিজেও দিতে পারছি না। ইগ্রাসিল ভ্যালির ব্যাপারে কিছু বলিনি যে তার আমার সাথে কথা বলতে পারে, তাই আপাতত তাদের জিজ্ঞেস করতেও পারবো না। যাই হোক, আমরা আগাতে লাগলাম। আমরা একটা শহরের উপরে পড়েছি, মূলত খোলা একটা মাঠের উপরেই পড়েছি উপর থেকে, কিন্তু এটা একটা শহর, বিশেষ করে অনেক গরিব একটা শহর। আমরা জনগণ এলাকার আসার পরেই বুঝতে পারলাম এই শহরের অবস্থা যেরকম ভালো না, যেরকমটা অনেকগুলোই ছিল। এখানের লোকজন মূলত অন্যরকম, তার একে অপরকে দেখতে পারে না। খাবারের অনেক অভাব এখানে। আমরা যেটার উপরে পড়েছি সেটা খাবার চাষ করার মাঠ, কিন্তু অলসতার কারণে কেউ চাষ করে না এখন, আর সেটার জন্য এখানে লোকজন খাবারের অভাবে থাকে সব সময়। জায়গাটা কিছুটা পরিচিত মনে হলেও আমি সঠিক মনে করতে পারছি না।
আমি আর থর হাঁটছি শহরের বাসাবাড়ির মধ্য দিয়ে। সব লোকজন কিরকম আজব লোক নিয়ে দেখছে আমাদের। আমাদের গায়ে দামি একটা পোশাক, আর থরের শরীরে আগের দুনিয়ার পোশাক, যেটা এরা কখনোই দেখেনি। এক হিসাবে কিছু কিছু লোকের চাউনি দেখে বুঝতে পারলাম তারা লুটতে চাচ্ছে আমাদেরকে। যাই হোক, আমাদের বেশি দূর যেতে হলো না। আমাদের দেখা হয়ে গেল একজন মহিলার সাথে, যাকে দেখার পর আমি বুঝতে পারলাম আমি এখন কোথায় আছি। আমি এখন 802 নম্বর শহরে আছি, যেটা কিনা আমার নিজেরই শহর। এখানে আমার জন্ম হয়েছে। যাই হোক, সামনে আমার আম্মা দাঁড়িয়ে আছে, যে আমাকে দেখা মাত্রই বলতে লাগলো, জ্যাক, তুমি কখন আসলে? এই তো মাত্র। আমরা তো আশায় ছিলাম যে তুমি আমাদের সাথে আগে আগে দেখা করতে আসবে, কিন্তু আমি সকল কিছু ভুলে গিয়েছিলাম যেটা আমার সাথে হয়েছিল। শুধু আমার চেনা লোকদের মুখের ছবি এবং পড়া বই বাদে আমার কিছুই মনে ছিল না। ও, বুঝতে পেরেছি। তাহলে সে তোমার উপরে মেমোরি কন্ট্রোল স্পেল ব্যবহার করেছিল। আপনি কে? নিজের জ্যাকের পার্টনার। আমার নাম থর। আমি পার্টনার না, অনেকটা জ্যাকের মাস্টার। থর হাসতে হাসতে বলল, ও আচ্ছা, জ্যাক, চলো বাসায় যাওয়া যাক তাহলে। অ্যালেন এবং এলিন তোমাকে দেখে অনেক খুশি হবে। হ্যাঁ, আমিও তাদের সাথে দেখা করতে চাই, যদিও তাদের সাথে কাটানো আমার কোনো স্মৃতি মনে নেই। তারপরও আমি শুধু এইটুকু, আমার আম্মার এবং 2 বোনের রয়েছে। আমি মেমোরির ব্যাপারটা আজব। আগের দুনিয়ার স্মৃতি ফিরে আসলে এখানে ভুলে যাওয়াগুলো আসছে না। যাই হোক, আমি আমার আম্মার সাথে হেঁটে হেঁটে যাচ্ছি, সাথে থরও আসছে। আমার সাথে আমার কথা হওয়ার পর বুঝতে পারলাম সেরকম টান নেই আমার মাঝে। কিন্তু কেন এটা বুঝতে পারছি না। সন্তানদের প্রতি একটা টান থাকে মাতার, সেটা তো স্বাভাবিক, কিন্তু এতদিন পর আমাকে দেখতে পেয়ে আমি সেরকম কোনো টান দেখতে পেলাম না। যাই হোক, আমি আমার 2 বোনকে নিয়েও এইরকমই মনোভাব করতেছিলাম, কিন্তু দুজন আমাকে দেখার পরেই জড়িয়ে ধরলো। জ্যাক, এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোমার? আমি বুঝতে পারছি না কে কোনজন। কেন, এখান থেকে যাওয়ার আগে তো তোমাকে বলে দিয়েছিলাম আমাদের মধ্যে কোনটাকে। থাক, আবার বলছি, আমি এলিন এবং ও অ্যালেন। ও, দুজনের সাথে অনেকক্ষণ গল্প করতে লাগলাম। থর কি করবে বুঝতে পারছে না, চুপচাপ বসে আছে। আম্মা কোথায় গেছে বুঝতে পারছি না। আমাদের এখানে কি দিয়ে ও উধাও হয়ে গেছে, এখনো যে কোনো খবর নাই। এদিকে আমি অ্যালেন এবং এলিন আমাদের স্মৃতি হারানোর ব্যাপারে বলেই দিয়েছি 2 বার। তোমার স্মৃতি হারায় কিভাবে জানি না, হয়তো আমার মেমোরিতে লোড বেশি হয়ে যায়। কেন, তোমার মতো তো আমাদের দুজনের ক্ষমতা রয়েছে একবার কোনো জিনিস পড়লে মুখস্থ হওয়ার। আমাদের সাথে তো এরকম হয় না। কি তোমাদের কাছেও আছে? হ্যাঁ, এটা আমাদের পরিবারের জন্মগত ক্ষমতা। ও আচ্ছা, আমাদের আম্মা কি করেন এখানে? কেন হঠাৎই প্রশ্ন? না, তার ছেলে এতদিন পর তার কাছে আসলো দেখা করতে, কিন্তু সে এখানে না থেকে কোথাও উধাও হয়ে গেল। আম্মা এরকম ছিল না, কিন্তু তোমার জন্মের পর থেকে সে পুরো পাল্টে গেছে। আমার জন্মের পর থেকে? হ্যাঁ। ক্যাপিটালে যেহেতু ছিলে, তার মানে জেনারেলের সাথে নিশ্চয়ই দেখা হয়েছে তোমার? হ্যাঁ। সেটা অনেকটা কথা হয়েছে, বলেছে। হ্যাঁ, তিনি আমাদের বাবা। বিষয়টা তোমার থেকে আম্মা গোপন রাখতে বলেছিল। কি হয়েছিল তাদের মাঝে সেটা আমরাও জানি না। হঠাৎ তোমার জন্মের কিছুদিন আগেই সবকিছু বদলে যায়। তোমাদের কথা কিছুই আমি বুঝতে পারছি না। সেদিন আম্মা জানতে পারলো যে তার আরেকটা বাচ্চা হবে। কিছুদিন সে অনেক খুশি ছিল, আগে অনেক স্বাভাবিকই ছিল সে, কিন্তু হঠাৎ যখন বাবা চলে গেলেন আমাদের ছেড়ে, তখনই আম্মা পুরো পাল্টে যায়। আমাদের সাথে সেরকম কথা বলেন না, এবং একা একা কাটায় সময় পার করতে শুরু করে। কি করে এটা দেখোনি তোমরা? চেষ্টা করলে আম্মা কোথায় যায় সেটা কখনো বের করতে পারেনি। সে সবসময় টেলিপোর্ট স্পেল ব্যবহার করে চলে যায়। তাকে আমরা এই পুরো শহর খুঁজে দেখেছি, কিন্তু কখনো বের করতে পারিনি সে কোথায় যায়। ও, অনেক মিস্টেরিয়াস তোমার আম্মা, জ্যাক। হ্যাঁ, হঠাৎ একটা ভূমিকম্প শুনতে পেলাম, বাইরে থেকে কিছু একটা ফিল করতে পারলাম। আমি এবং থর সোজা দৌড়িয়ে বাসা থেকে বের হলাম। সামনের বাসা পুরো ধ্বংস হয়ে গেছে, এবং সেই ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে আছে একটা হুড পরা মেয়ে। তাকে দেখে বুঝতে পারলাম সে জেসি। আজকে সে হুড না নামিয়ে ফেলেছে। ওর চেহারা আমি আজকে একদম ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি। সেই একই চেহারা, একই লোক, সবই একরকম। আমি দাঁড়িয়েছিলাম, আমাকে দেখে কিছুটা হেসে দিল। ওয়াও, দেখো কে এখানে, আমার ভাই জ্যাক এবং থর। তাহলে এটা জেসি? হ্যাঁ, জেসি, তুমি যে অন্যায় করেছো সেটা থেকে বেঁচে যাবে এটা ভেবো না। তারপর আমি ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা দুনিয়া তৈরির জন্য। থর, এটা কিরকম কথা? যদিও দুঃখ লাগছে আমার অ্যাসগার্ডের জন্য, কিন্তু সমস্যা নেই, আমি এখানে আমার অ্যাসগার্ড তৈরি করে নিব। এটা কোনো কথা? এখানে আমরা এখন হিরো, আর সামনে জেসি এবং এখন ভিলেন। আমাদের লড়তে হবে। আমার মেয়নির এখন কাজ করছে না।
এর জন্য আমি আউট। পুরো ময়দান এখন তোমার। শেষ দিতে দিতে এক পাশ থেকে হেঁটে যাচ্ছে। আমি বুঝতে পারলাম থর লড়াইয়ে যেতে যাচ্ছে না। ওর কার্যক্রম দেখে মনে হচ্ছে ভয় পাচ্ছে জেসিকে দেখে। জেসির ম্যাজিক্যাল পাওয়ারও হাই লেভেলের, এজন্য ভয় করারই কথা। তাহলে আমার এখন কি আর তুমি ভাইয়া? একটা প্রশ্ন জিজ্ঞেস করি। হ্যাঁ। কে আপনি? আমাকে ভাই বলছেন? আমি চাই না জেসি জানুক আমার আগের দুনিয়ার স্মৃতি মনে পড়ছে। নাটক করে লাভ কি? থর এখানে মেয়নির হাতে দাঁড়িয়ে আছে তোমার পাশে। এর মানে তো ঠিক বোঝা যাচ্ছে তোমার স্মৃতি ফিরে এসেছে। যাক, তাহলে নাটক করে লাভ হবে না। তো কি করতে এসেছো এখানে? আগে বলো, রাগ করে আছো নাকি আমার উপরে? আগের দুনিয়ায় কি হয়েছে সেটা কোনো কিছু একটার সাথে সম্পর্কিত নয়, তবে এখানে যা হবে তার সাথে সম্পর্কিত হবে। তাই এখানে খারাপ কিছু করলে সেটার জন্য রাগ তো করবই। ও, এই বাসার জন্য আমি দুঃখিত। আসলে টেলিপোর্ট হয়ে উপরে উঠেছিলাম, কিন্তু আমার ম্যাজিক কাজ করা বন্ধ করে গেল। তখনই নিচে পড়ে গেলাম এবং বাড়ি ভেঙে গেল। আমি অনেক আগে থেকে লক্ষ্য করছি তুই আমার পিছনে লেগে আছিস। যেখানে যাচ্ছি সেখানেই তোকে দেখতে পাই। আবার আমাকে দিয়ে কি চাস? আমি তোকে দিয়ে কিছু চাই না ভাইয়া। বলো তো, আমি যেটা চাইছিলাম সেটা আমি পেয়ে গেছি, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেখানে আগে কিংবা পরে তুই চলে আসছিস। তোর মুখে ভাইয়া ডাক এখন কেমন জানি লাগে। হ্যাঁ, লাগবেই। এখন আমাদের দুজনেরই নতুন পরিবার আছে, নতুন উদ্দেশ্য আছে। তাহলে আমি যেটা বুঝতে পারছি, এখানে কিছু একটা উদ্দেশ্যের জন্য এসেছিস। হ্যাঁ, একজন ডেভিল হওয়ার আমার মন, শরীর সবকিছু আমার ডেভিল কিং এর, আর তার আদেশ আমাকে মানতেই হবে। কি চাচ্ছে ডেভিল কিং? হঠাৎ তখনই একটা লাইটনিং স্পেলের মতো কিছু একটা জেসিকে আঘাত করলো। আমি প্রথমে ভেবেছিলাম থর আঘাত করেছে। যেহেতু থরকে গড অফ থান্ডার বলা হয়, তাই লাইটনিং এর ক্ষমতা তার কাছে থাকা উচিত। কিন্তু পিছনে তাকিয়ে লক্ষ্য করলাম আমার দুই বোন। একজনের কাছে একটা ধনুক রয়েছে, যেটা দিয়ে ম্যাজিক্যাল লাইটনিং তীর বের করে সুতা টান দিল। আর আরেকজনের কাছে রয়েছে দুটো মাঝারি সাইজের তলোয়ার, যেটা হাতল একটা লম্বা চেইন দিয়ে বাঁধা। সে তার দুটো তলোয়ার থেকে একটা তলোয়ার ছুঁড়ে মারলো জেসির দিকে। তলোয়ারটার সাথে একদম জড়ো বাতাস যাচ্ছিল, এটা সামনের সকল কিছু উড়িয়ে নিচ্ছিল। জেসির শরীরে ছুরিটা আঘাত করবে তার আগে সে পিছ দিক দিয়ে ব্ল্যাক ফ্লিপ করলো অনেকগুলো, এবং সর্বশেষ ব্ল্যাক ফ্লিপ অনেক উঁচু থেকে পিছনের দিকে গাছের খুঁটির উপরে দাঁড়িয়ে পড়লো। আমি এখন বুঝতে পারলাম আমার দুই বোনের কাছেই রয়েছে দুটো ড্রাগনের ক্ষমতা। আমি দাঁড়িয়ে আছি স্থিরভাবে। আমার দুই বোনের কাছে রয়েছে দুটো ড্রাগনের ক্ষমতা। একটা যেটা দুটো তলোয়ারের আকার নিয়ে আছে, সেটা স্কাই ড্রাগন রাইকুয়া, তার ক্ষমতা হলো বায়ুর। আর একজনের কাছে ধনুক আকারে আছে থান্ডার ড্রাগনের ক্ষমতা, যার কাছে থান্ডারের ক্ষমতা রয়েছে। যাই হোক, দুজন আমার পাশে এসে দাঁড়ালো। আমি তাদের কিছু বলতে যাব তার আগেই তারা জেসির দিকে তাকিয়ে বলতে লাগলো, কোনো ডেভিল আজ পর্যন্ত আমাদের শহরে পা রাখেনি। আজ কি মনে করে একটা ডেভিল এখানে আসলো? আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম আর তোমরা এসে সেটাই হাড্ডি বাজালে। যাই হোক, আমি এখানে যে কাজের জন্য এসেছিলাম সেটা প্রথমে আমাকে করতে হবে, কিন্তু সেটার জন্য প্রথমে এই ড্রাগন ব্যারিয়ার আমাকে বন্ধ করতে হবে। এটার জন্য ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করতে পারছি না। জেসির কথা শুনে আমার দুই বোনই অবাক হয়ে গেল। কেউ হুট করেই থান্ডার এবং স্কাই ড্রাগনের ব্যারিয়ার সম্পর্কে জানতে পারবে, এটা তারা হয়তো আশাই করেনি। যাই হোক, কি উদ্দেশ্যে নিয়ে এসেছো এখানে? আমার উদ্দেশ্য নয় পরে কোনোদিন বলা যাবে। জেসি সেখান থেকে লাফ দিল আর আল্ট্রা স্পিডে চলে আসলো অ্যালেন এবং এলিনের কাছে। অ্যালেনের কাছে রয়েছে ধনুক এবং এলিনের কাছে রয়েছে দুটো তলোয়ার। জেসি তার হাত থেকে একটা তলোয়ার বের করলো। দেখে সাধারণ তলোয়ারই মনে হচ্ছিল। যেহেতু তিনজনই আমার বোন, তাই আমি তাদের লড়াই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারছি না। জেসি এই দুনিয়ায় আমার আপন বোন না হলেও আগের দুনিয়ায় আমার আপন যমজ বোনই ছিল। আমি আমার দুটো তলোয়ার দুই হাতে নিয়ে সোজা দাঁড়িয়ে পড়লাম অ্যালেন এবং এলিনের সামনে। জেসি ওর তলোয়ার নিয়েই আসছিল আঘাত করতে। আমি আমার তলোয়ার দুটি ক্রস করে সামনে তুলে ধরলাম। জেসির আঘাত আমার তলোয়ারে লাগলো, ও থেমে গেল। পিছন থেকে অ্যালেন এবং এলিন আমার দিকে তাকিয়ে আছে। জেসি, আমি আগের দুনিয়ায় তোকে কিছু বলতে পারিনি, কিন্তু এখানে যেটা সুযোগ হারাবো না। আগেরটায় যা করেছিস আমি ভুলে গেছি সেটা সম্পর্ক, কিন্তু এখানে তেমন কিছু করলে আমি মাফ করতে পারবো না। আমার কিছু করার নেই। ডেভিল কিং এর আদেশ আমার মানতেই হবে। তার হুকুম আমি কিছুতেই অমান্য করতে পারবো না। জেসি এটা বলে আমার উপরে আঘাত করতে লাগলো। এতক্ষণ ওর চোখ হালকা কালো থাকলেও এখন পুরো লাল হয়ে গেছে। ওর চোখের মনে কোথাও দেখা যাচ্ছে না। আমি এরকম দেখিনি আগে কখনো। তারপরও ভয় লাগছে কিছুটা। অনেক জোরে চিল্লানি দিল ও। ওর তলোয়ার দিয়ে অনেকটা আঘাত করলো।
আমি দুটো দিয়ে আটকিয়ে রাখলাম, কিন্তু একটা লাথি দিল আমার বুকে ব্ল্যাক ফ্লিপ দিয়ে, যেটার ফলে আমি দূরে গিয়ে পড়লাম। মাথায় কিছুটা আঘাত লেগে যায় একটা পিলারে বাড়ি খেয়ে, যার ফলে আমি কিছুক্ষণের জন্য বেহুশ হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরল। আমি একটা লোহার পিলারের সাথে বাড়ি খেয়েছিলাম। মাথার ক্ষত হিল হয়ে গেছে আপাতত। আমার পাশেই থর বসে আছে, আর দূরে আমার দুই বোন এলিন এবং অ্যালেনও পড়ে আছে। দুজনের অবস্থা তেমন ভালো না, অনেক গুরুতর আহত হয়েছে তারা দুজনেই। কি হয়েছে এখানে আমি কিছুই বুঝতে পারছি না। জেসি তার নিজের কন্ট্রোলে নেই। কি? হ্যাঁ, তোমাকে লাথি দেওয়ার সময়ই ওর শরীর থেকে ওর নিজের কন্ট্রোল হারিয়ে যায়। ও অন্যরকম একটা জিনিস ট্রান্সফর্ম হয়ে যায় কোথাও। এখনো উপরে দেখো, তোমার আম্মার সাথে লড়াই করছে। আমি উপরে তাকিয়ে দেখতে পেলাম আমার আম্মা কোনো রকম ডানা ছাড়াই আকাশে উঠছে। একজন মানুষ হয়ে এভাবে উড়া সম্ভব আমি কখনোই ভাবিনি। আর জেসিকে দেখে আমি অবাক হয়ে গেলাম। জেসির পুরো শরীর ট্রান্সফর্ম হয়ে গেছে একটা পুরো ডেভিল মনস্টারের রূপে। তার শরীরের আকার বেড়ে গেছে, হাত ও পায়ের নখগুলো বড় হয়ে গেছে, শরীরের সব মাংসপেশিও মোটা হয়ে গেছে। চেহারা আর আগের মতো সুন্দর লাগছে না, এখন একদম একটা মনস্টারের মতোই লাগছে তাকে, যেরকমটা আগের দুনিয়ায় মনস্টার ফর্মে ছিল। যদিও এই দুনিয়ায় কেউই মনস্টার ফর্ম ব্যবহার করতে পারে না, কিন্তু জেসি বর্তমানে আছে মনস্টার ফর্মে, আর এখনো শরীরের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। আমি একটা জিনিসই বুঝতে পারছি না, থর এইভাবে দাঁড়িয়ে আছে কেন? ও লড়াইয়ে যাচ্ছে না কেন? কি ভয় পাচ্ছে, নাকি নতুন দুনিয়ায় লড়াইতে যেতে চাচ্ছে না? যাই হোক, এটা পরে জানা যাবে। দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। সম্ভব হলে এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। সকল প্রকার ভুল ত্রুটি ক্ষমা করবেন।